হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম সবাইকে। গুড ওয়ালাইকুম মর্নিং আসসালাম এভরিওয়ান। স্যার। সালাম স্যার। গুড মর্নিং ওয়ালাইকুম স্যার। আসসালাম। কেমন আছেন সবাই? স্যার আছি, ভালো আছে স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি এই স্যার। সারা জি, বছর আলহামদুলিল্লাহ ভালো আছি, সারা জি। মাস তো জব করেন, সারাদিন জব করেন, সপ্তাহের 5 দিন 6 দিন কইরা শুক্রবার দিনটা একটু ফ্যামিলি টাইম, তারপর যদি সকালবেলা এসে বসতে হয়, খুব কি ভালো লাগে এটা? তাও সকাল 9টার থেকে স্যার কিছু করার নেই তো। না একটু ঘুমাইতে পারেন, না একটু ফ্যামিলি টাইম দিতে পারেন, এভাবে ঘর সংসার থাকবে না তো আর কয়দিন পরে। যদি এই শুক্রবার দিনটাও আপনারা এই ক্লাস করেন তাহলে আর কেমনে হবে বলেন? হ্যাঁ, তারপর স্যার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে শেখার অনেক আগ্রহ আছে, ট্রেনিং কোর্স করতেছেন, অনেক কিছু স্যাক্রিফাইস করে, দ্যাটস রিয়েলি গ্রেট থিং। সো আর আপনারা অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ এবং ইয়াস এক্সপেরিয়েন্সড। সো এখানে আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি দিতে পারবো, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। এখন জানেন যে টিচাররা আসলে খুব একটা মানে টিচাররা খালি বই চিনে, আসলে অন্য কিছু চিনে না, সত্যি কথা বলতে। তো এইখানে একটা সমস্যা আপনাদের সাথে আমাদের, যে আপনারা অনেক প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স মানে হোল্ড করেন, যেটা আমরা আসলে বই পড়েই আপনাদেরকে বলি। তো সেখানে আমার হয়তো সামান্য সামান্য কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে, খুব বেশি বলবো না, বাট কিছুদিন প্রজেক্টে ছিলাম। আমি আসলে বাইরেও জব করছি, প্রায় 7-8 বছর আমি দেশের বাইরে ছিলাম, বাইরে জব করছিলাম। তো সেই হিসাবে কিছু প্রোডাকশন জব, কিছু প্রজেক্ট জবও কিছু করছি। তো খুব যে বেশি করছি তা না, বাট কিছু কিছু ছোটখাটো প্রজেক্টের সাথে ইনভলভ ছিলাম আর কি। যখন টিচিং এ আসার আগে আমি প্রায় 7-8 বছর বাইরে জব করছিলাম, প্র্যাকটিক্যাল জব একদম। সো এনিওয়ে, এই হচ্ছে অবস্থা। তো আমরা কি, আমি জানি না, এখন বাজে 9টা 3 বাজে, আমরা কি আর 2 মিনিট ওয়েট করব একটু, আর কেউ জয়েন করে কিনা দেখার জন্য? একটু কি সময় নিব আর একটু, আপনাদের পারমিশন যদি আপনারা দেন তাইলে আমি একটু ওয়েট করতে পারি। যদি অফিসিয়ালি আমাদের টাইম হয়ে গেছে, তারপর আমি আপনাদেরকে বলছি আমরা কি 2-3 মিনিট একটু ওয়েট করব অন্যদের জন্য, নাকি কি করব বলেন আপনারা? ঠিক আছে স্যার, ইউ আর রাইট। আমরা একটু, শুক্রবার তো, আমরা একটু একটু ওয়েট করে স্যার 2-3 মিনিট। 9টা 10-এ শুরু করা যায় স্যার। 9টা 10-এ করলে মনে হয় একটু সবার জন্য রিজনেবল হবে, তাই না? জি স্যার। তো ওই দিক থেকে অবশ্য আজকে নামাজের টাইম, আবার আপনাদের নামাজের পরে, লাঞ্চের পরে আবার আবার বসতে হবে 2টার সময়। তো সেই হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে যেন এই সাইড থেকে আমরা বেশি সময় না নেই। তো চেষ্টা করব যতটুকু প্রবলেম, আমি আসলে কথা ছিল 9টা থেকে 11টা পর্যন্ত নেওয়ার, কিন্তু মামুন আবার আমাকে হঠাৎ করে বলল যে "স্যার, আপনি নিয়ে নেন পুরাটা।" তো আমি ঠিক আছে, 3 ঘন্টা স্লট আপনাদের আছে যেহেতু, দেখি কথাবার্তা বলি। যদি একজনের কথা শোনাটা, 3 ঘন্টা আসলে একজনের কথা শোনাটা খুব বোরিং কাজ, তাও শুক্রবার সকালবেলা। তারপরে চেষ্টা করব, দেখা যাক কতটুকু এই বোরিং জবটা আর কি একটু ইন্টারেস্টিং করে তোলা যায়। তো স্যার, একটু আগে ডাক্তার মামুন বলছিলেন যে ম্যাথমেটিক্স, আসলে ম্যাথমেটিক্স এমন একটা জিনিস, আপনি দেখেন তো, আম, মানে আমি বলবো ম্যাথমেটিক্স কে আপনারা অনেক সময় চিন্তা করেন খুব হাই র্যাঙ্কিং কিছু একটা, তা কিন্তু না। আপনি চিন্তা করে দেখেন, ম্যাথমেটিক্স কিন্তু খুব বেসিক একটা জিনিস। আপনি দেখেন আপনার ডেইলি লাইফে কয়টার সময় উঠবেন, কতক্ষণ কাজ করবেন, অফিস কয়টা থেকে কয়টা, সবই কিন্তু ম্যাথমেটিক্স। কাজে ম্যাথমেটিক্স খালি ফর্মুলা করতে হবে, ম্যাথমেটিক্স খালি অ্যালজেব্রা করতে হবে, সেগুলো কিন্তু ম্যাথমেটিক্স না। আপনার লাইফের প্রত্যেকটা পার্ট কিন্তু ম্যাথমেটিক্স। তো সেই ক্ষেত্রে আপনার জীবনটা আপনি ম্যাথমেটিক্স দিয়ে চলতেছেন, ম্যাথমেটিক্সকে ভয় পাওয়ার কিন্তু আসলে কিছু নাই। ম্যাথমেটিক্সকে এনজয় করবেন, বাট ওই ফর্মুলেশনে যাওয়ার দরকার নেই, ঝামেলার অঙ্কে যাওয়ার দরকার নাই, বা ঝামেলা ম্যাথমেটিক্স কথা বলতেছি না, বাট খুব ইজি ওয়েতে ম্যাথমেটিক্স এগুলো আজকে হয়তো আমাদের থাকবে। তো খুব বেশি আমার মনে হয় এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই। আর যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছেন তারা তো অলরেডি জানেনই এগুলো সব, বাট যারা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছেন, সোশ্যাল সায়েন্স হোক যেখানে হোক না কেন, তাদের জন্য কিন্তু এটা খুব একটা সেরকম কোনো ম্যাথমেটিক্যাল ইস্যু নিয়ে কোনো কিছু হবে বলে আমার কাছে মনে হয় না আর কি। সো হোপফুলি এটা আপনারা মোটামুটি বুঝতে পারবেন আশা করতেছি। যারা অঙ্কে ব্যাকগ্রাউন্ড নাও আছে তাদের জন্য কোনো সমস্যা হবে না, আর যাদের অঙ্কে ব্যাকগ্রাউন্ড আছে তাদের তো আছেই ভালো মতন। এই হলো অবস্থা। সো বিফোর উই স্টার্ট, আপনাদের পক্ষ থেকে কোনো কিছু বলার থাকলে আমার একটু বলতে পারেন কাইন্ডলি প্লিজ। এনিথিং ইউ ওয়ান্ট টু সে, এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার, এনিথিং। স্যার কিছু মনে না করলে আমি একটা প্রশ্ন করি স্যার। আপনি কি লেখাপড়া কি বুয়েট থেকে স্যার? জি ভাই, বুয়েট থেকেই করছিলাম। আপনার ব্যাচ কত স্যার? আমার হচ্ছে, আমরা তো ইন্টারের ব্যাচ বলি, আমাদের ইন্টার হ্যাঁ, ব্যাচ স্যার। হচ্ছে 86। ওটা তো আপনি স্যার সিনিয়র অনেক স্যার। আমি স্যার ভাই সিনিয়র না, আমি বুড়া। আপনি না স্যার, সিনিয়র আমি হয়ে স্যার গেছেন, বুড়া বলবেন। আমি স্যার 92 ব্যাচের স্যার। 92 মানে মেকানিক্যাল। আমরা তখন জাস্ট পাস করি, হ্যাঁ আমরা 93-তে পাস করছি আসলে। 92 কোন ডিপার্টমেন্ট? মেকানিক্যাল স্যার। মেকানিক্যাল মানে কি মামুন সঞ্জীব এদের সাথে নাকি আপনারা? জি স্যার, জি স্যার, জি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে না পারছি। স্যার, মামুন ভাই আমাদের তো মামুন সিনিয়র বলতে 89 91। ব্যাচ। না উনি স্যার 89 ব্যাচ না স্যার, ইন্টার। না না না, ওইটা হচ্ছে আরিফ হাসান মামুন, আরিফ, আরেকজন আছে হ্যাঁ শুধু হ্যাঁ হ্যাঁ। মামুন। আরিফ হাসান মামুন হচ্ছে
90-র ব্যাচ, আর শুধু আর মামুন হচ্ছে 91 বা 92 ব্যাচ। আমাদের স্যার 92 বেজে স্যার, ওর ডাক নাম হচ্ছে মনু, ওর ভালো নাম বুঝছি, দাঁড়ান 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 দাঁড়ান, এখন নাই, সে বাইরে বোধহয় কানাডায় খুব সম্ভবত। বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মাথায় স্যার। চুল ও কম যে। হ্যাঁ, জি জি স্যার, জি ইয়ে স্যার, জি নুরাল কুদ্দুস। জি স্যার, জি স্যার, নুরাল কুদ্দুস। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ। আমাদের ব্যাচের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ আমাদের ব্যাচে স্যার কেউ নাই, সবাই স্যার দেশের বাইরে স্যার। হ্যাঁ, মোস্টলি সেটাই সেটাই। জি, স্যার। যাক, এনিথিং এলস ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট? এনি আদার ইস্যুস? আমরা আস্তে আস্তে দেখতেছি পার্টিসিপেন্ট বাড়তেছে, আমাদের হয়তো আর 2-3 মিনিট আমরা ওয়েট করব, তারপর শুরু করে দিব আল্লাহর রহমতে। আর বাই দ্য ওয়ে, আপনারা কি, আমি আসলে হ্যান্ড আউটটা পাঠাইছি মাত্র, আপনাদের কাছে কি হ্যান্ড আউটটা পাইছেন আপনারা এখনো? না স্যার আমরা হ্যান্ড আউট পাইনি স্যার। আর এখানে স্যার ওই যে আমরা হয়তো মেইলে দিবে স্যাররা, স্যার হয়তো একটু সময় লাগতে না, পারে। আমি আসলে আমারই ভুল, আমি আজকে ভোরবেলা ওকে পাঠিয়ে দিয়েছিলাম সবকিছু, ভাবছিলাম যে হয়তো আগে আগে আপনাদেরকে দিয়ে দিতে পারে, পরে হয়তো দিয়ে দিবে, সমস্যা কিছু নাই। আমি পাঠিয়ে দিয়েছি ওকে হ্যান্ড আউট আজকে সকালবেলায়, আর্লি মর্নিং এ পাঠিয়ে দিয়েছি। ভাবছিলাম যে ওটা লাগলে রাতে আর পাঠানোর কথা ছিল, রাতে আর খেয়াল ছিল না পরে পাঠানোর। সো যাই হোক, অসুবিধার কিছু নাই, আমরা এখান থেকে ফলো করতে পারবো, কোনো প্রবলেম নাই। আপনারা সবাইকে আজকে বাসায় আছেন তো নাকি? হ্যাঁ স্যার, বাসায় আছি। গুড, তাইলে একটু রিল্যাক্স হয়ে এনজয় করেন, চা কফি নিয়ে বসেন, কোনো সমস্যা নাই। একটু ঘুমটুম পাইলে কফি টফি খেয়ে নিয়েন, এই আর কি। যেহেতু ওখানে আমাদের ক্লাস হইলে একদম এনভায়রনমেন্ট, বাসা হইলে আরেক রকম। তবে আমার অভিজ্ঞতা, আমার যতটুকু শেয়ার, আমি যেহেতু ক্লাস নিচ্ছি বিভিন্ন জায়গায় এবং সব অনলাইনে গত 2 বছর প্রায় ক্লাস নিচ্ছি, আসলে অনলাইন ইজ ভেরি ডিফিকাল্ট। মানে আমার জন্য কনসেন্ট্রেট করা খুব ডিফিকাল্ট, স্টুডেন্টের জন্য কনসেন্ট্রেট করা খুব ডিফিকাল্ট। ক্লাসরুমে যেমন একটা এনভায়রনমেন্ট থাকে, এই অনলাইনে কিন্তু সেই এনভায়রনমেন্টটা থাকে না। মনে হয় একটু জিরায় নেই, মনে হয় একটু রিল্যাক্স করে নেই, মনে হয় একটু মোবাইলটা দেখে নেই, আচ্ছা কোনো ইয়েতে কোনো রিয়াকশন আসলো কিনা, ফেসবুকে কোনো পোস্টে কোনো লাইক পড়লো কিনা, একটু একটু দেখি কে কি রিয়েক্ট দিল, একটু দেখার জন্য একটু ধরলেও মোবাইলটা আমরা চেক করি। সো যাই হোক, এনিওয়ে, সো ওই জন্যই কনসেন্ট্রেশনটা একটু টাফ, অনলাইনে কনসেন্ট্রেট রাখাটা আসলে খুব টাফ। তারপরে চেষ্টা করবো আর কতটুকু কনসেন্ট্রেট আমি রাখতে পারি, কতটুকু কনসেন্ট্রেট আপনারা আপনাদের সাইড থেকে রাখতে পারেন। এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারঅল অবস্থা। তবে স্যার এই এই ধরনের কোর্সে আসলে স্যার মানে ওই ক্যাম্পাসে বসে বা একটা গ্রুপ ওয়ার্ক করতে পারলে স্যার ভালো স্যার। অনেক বেটার, অনেক অনেক বেটার। বেটার এটা স্যার। প্র্যাকটিক্যাল তো, জি প্র্যাকটিক্যাল স্যার, জিনিস জি আসলে স্যার। করতে পারলে খুব ভালো হতো, কিন্তু কি কারণ করবেন এখন থিওরি তো স্যার সিচুয়েশন। মনে করেন স্যার, কিছু মনে না করলে থিওরি স্যার আপনাদের হয়তো এক্সপিরিয়েন্স আমরা জানলাম, থিওরি তো স্যার ধরেন মোটামুটি খোঁজ করলেও পাওয়া যায় স্যার, কিন্তু না, ট্রু ট্রু, জি কথা স্যার, কিন্তু সত্য, এই এই একেবারেই সত্য। প্রবলেমটাকে মানে রিয়েল লাইফে কিভাবে অ্যাপ্লাই করা যায় স্যার সেটাকে। এবং আমাদের এডুকেশন সিস্টেমের সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে এইটা, একদম আনফরচুনেট অফ, যাই বলি না কেন, আমাদের এডুকেশন সেক্টরের সবচেয়ে বড় সমস্যা এটা। আমরা যেখান থেকে গ্রাজুয়েশন করি না কেন, পাশ করার পরে আমার কাছে যখন আমি পাশ করার পরে, আমি তো প্রথমে টিচিং এ ঢুকিনি, আমি টিচিং এ আসছি অনেক পরে, কিন্তু পাশ করার পরে যখন প্রথমে চাকরিতে ঢুকলাম, তখন ঢুকে আমার কাছে মনে হইলো আমার বোধহয় গত 4-5 বছর কিছুই শিখি নেই আমি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমার জি কাছে তাই স্যার। মনে হয়েছে। এবং চাকরিতে আমাকে নতুন করে আবার অনেক কিছুই নতুন করে শিখতে হয়েছে। এবং আমার তো মনে হয় না, আমি বইটা যদিও পড়ছি, কিন্তু আমার মনে হয় না আমার পড়াশোনা 10% আমি প্র্যাকটিক্যাল লাইফে সত্যি কথা বলতে একদম ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করতে পারছি, কাজে লাগাইতে পারছি, আমার কাছে মনে হয়নি। তো স্যার আসলে ওই যে আমাদের, হ্যাঁ স্যার আমরা যখন গ্রাজুয়েশন করি স্যার, জি, তখন তো আপনিও মনে হয় স্যার ওই ফোরট্রান 77 ল্যাঙ্গুয়েজ স্যার, হ্যাঁ ফোরট্রান কম্পিউটারে স্যার। ওটা দিয়েই আমরা কাজ করতাম। জি স্যার। এখন হুম আমরা পাশ করার পরে স্যার বুয়েট তখন ভিজুয়াল বেসিক, সি প্লাস হুম প্লাস হুম এমনি স্যার কোর্স ট্রেনিং শুরু করাইলো স্যার, কিন্তু যদি হুম কোর্স কারিকুলামে স্যার যেটা কারেন্ট ডিমান্ড, ওইটা যদি স্যার তখন থেকে থাকতো স্যার, তাহলে কিন্তু আমরা এক্স্যাক্টলি ওই জিনিসগুলো স্যার জানতে পারতাম, প্লাস প্র্যাকটিক্যাল লাইফে ওটা ইউজ করতে পারতাম স্যার। সেই এক্স্যাক্টলি ফোরট্রান দিয়ে তো স্যার আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিছু করতে পারিনি স্যার। ট্রু, কথা সত্য। কিন্তু আমি কিন্তু আবার ফোরট্রান 77 শিখে আমার পিএইচডি পর্যন্ত আমি কিন্তু ফোরট্রান 77 এর বাইরে থেকেও করে আসছি। আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার আমার হয়েছে কি, আবার ফোরট্রান 77 তো আর এখন চলে না, 90-তে। জি সো জি স্যার। যখন 90 করলাম তখন দেখলাম যে হাইলি ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলা, ওগুলো আপনার ভিজুয়াল বেসিকে বসে পড়বে, জি ম্যাটল্যাবে স্যার। বসে পড়বে, সিতে জি বসে পড়বে। কারণ আমার যে প্রোগ্রাম ছিল ফোরট্রান, আমি করছিলাম ওটা সিতে রান করাইতে পারিনি আমি। এটা হিউজ প্রোগ্রাম ছিল, হিউজ ক্যালকুলেশন। ধরেন আপনার 10,000 বাই 10,000 ম্যাট্রিক্স, 1 লাখ বাই 1 লাখ ম্যাট্রিক্স, জি স্যার। এগুলো হ্যাঁ। যখন সিতে দেই, ম্যাটল্যাবে দিই, সব বসে পড়ে। তো তখন আমার ফোরট্রান ছাড়া উপায় ছিল না, প্লাস মেইন ফ্রেমে আমাকে রান দিতে হতো ওই সুপার কম্পিউটারে, এমনি কাজ করতে পারতাম না। বাট এখন যেমন আমার ডিপার্টমেন্টে, আমি আইপি তে আছি, আমার ডিপার্টমেন্টে আমি কিন্তু কোর্স কারিকুলাম চেঞ্জ করে আমি একদম ডাইরেক্ট, এর আগে আমি জানি না আপনাদের সময় বা আমাদের সময়ও, আমাদের একটা খালি ল্যাব ছিল, ফোরট্রান 77 একটা ল্যাব ছিল, কোনো থিওরি কোর্স ছিল না প্রোগ্রামিং এর।
এবং একটা ল্যাব ছিল, সেই ল্যাব বোধহয় সামান্য কিছু ক্রেডিটের ল্যাব ছিল, ওখানে ফোরট্রান করাইতো। তো পরে আমি এসে আমার ডিপার্টমেন্টে এটা নতুন করে পুরো 3 ক্রেডিটের একটা কোর্স আমি ইমপ্লিমেন্ট করছি, এবং যেটা পড়ায় কিন্তু মেকানিক্যাল না, যেটা পড়ায় কিন্তু কম্পিউটার সায়েন্সের টিচাররা, মানে একদম কম্পিউটার ডিপার্টমেন্টের কোর্সই আমি আমার ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছি যে তোমরা প্রোগ্রামিংটা ভালো করে শিখো, বিকজ আমরা সবখানে ধরা খাই কিন্তু দুইটা জিনিসে, একটা হচ্ছে ম্যাথে, একটা হচ্ছে প্রোগ্রামিং, এই দুইটা আমরা জানি না ফ্র্যাঙ্কলি স্পিকিং। জি স্যার। ওকে, সো আমার মনে হয় আমরা আর দেরি না করে শুরু করি, কারণ আমাদের অনেক অনেক সময় দিতে হবে। সো কাজেই আমরা একটু শুরু করে দিই, দেখি কোনটা দিয়ে আপনাদের একটু শুরু করা যায়। ওকে, দেখেন তোমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি। রাইট স্যার। দেখা দেখা যাচ্ছে, যায়, তাই জি না? স্যার। ফ্যান্টাস্টিক। সো তাহলে আমরা শুরু করে দেই না, আর দেরি না করে? জি স্যার। আচ্ছা, এই শব্দটার সাথে তো সবাই মনে পরিচিত, তাই না? স্কেডিউলিং শব্দটার সাথে সবাই তো পরিচিত, তাই না আপনারা? রাইট স্যার। ফ্যান্টাস্টিক। বলেন তো স্কেডিউল মানেটা কি? আচ্ছা, আমি তার আগে আরেকটা শব্দ বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে সিকোয়েন্সিং। প্রথম কথা হলো সিকোয়েন্স শব্দের অর্থটা কি, আমাকে একটু বলতে পারবেন? সিকোয়েন্স কোনটার পরে One by one, কোনটা স্যার। হবে, বা কোনটার আগে পরে কোনটা কোনটা? হবে, পরে কোনটা হবে? ফ্যান্টাস্টিক, মানে এটা ক্রম, কোনটার জি পরে স্যার। কোনটা একটা ধারাবাহিকতা আসতেছি। এখন আমাকে বলেন তো এই সিকোয়েন্সিং এর সাথে স্কেডিউলিং এর পার্থক্যটা কি বলেন তো? এটার সাথে স্যার ওই টাইম লাইন, যে এটা কবে স্টার্ট হবে এবং থ্যাংক ইউ, গ্রেট। তার মানে সিকোয়েন্সিং এর সাথে যখন আমি টাইমটা অ্যাড করি, তখন সেটা হয়ে যায় আমাদের স্কেডিউলিং, তাই না? সিকোয়েন্সিং এ যখন আমরা টাইম লাইন অ্যাড করি, তখন সেটাকে আমরা স্কেডিউলিং বলি, আর কিছু না। এখন যে কোনো একটা কাজ, বাই দ্য ওয়ে, আমাকে একটু বলেন তো প্রজেক্ট আর রেগুলার ফাংশনের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায় আছে বলেন তো? একটা প্রজেক্ট, আপনি জব করতেছেন, এটা কিন্তু প্রজেক্ট না, কিন্তু একটা প্রজেক্টের সাথে আপনার রেগুলার যে চাকরি, এটার পার্থক্য কোথায় বলেন তো? স্যার প্রজেক্ট হলো স্যার টাইম বিং স্যার। একটা, তাহলে আমরা যখন টাইমের ব্যাপারটা আসছে, তখন অবশ্যই আমাদেরকে টাইমের ব্যাপারটা ভেরি ভেরি কনসার্ন হতে হবে। কেন? কারণ একটা রেগুলার জব আপনি শুরু করলেন ভালো কথা, কবে শেষ করবেন আপনি কিন্তু জানেন না। আপনার ডেইলি স্কেডিউল দেওয়া আছে, ডেইলি রুটিন দেওয়া আছে, কিন্তু আলটিমেটলি আপনি কতদিনে পুরো কাজটা কমপ্লিট করবেন, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট টু নো। বাট একটা প্রজেক্টে আপনাকে কিন্তু জানতেই হবে। এখন মোস্ট অফ দ্য প্রজেক্ট, বাংলাদেশে মোস্ট অফ দ্য প্রজেক্ট যে আমি দেখি, মোস্টলি তারা ফেইল করে, টাইম লাইনে, বাজেটে ফেইল করে। কিন্তু আবার খেয়াল করছেন কিনা, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতোই মনে হয় একটা ব্রিজের প্রজেক্ট অন টাইম এবং উইদিন বাজেট শেষ হয়েছে। বলতে পারবেন সেটা কোনটা? একটা প্রজেক্ট অন টাইম এবং উইদিন বাজেট, মানে যা বাজেট করছে তার চেয়ে কম, এবং যা টাইম করছে এস্টিমেট করে তার চেয়ে কম শেষ হয়েছে বাংলাদেশের ইতিহাসে। বলতে পারবেন সেটা কোনটা? না স্যার। এটা হচ্ছে এই যে গোমতী সেতু হয়েছে না রিসেন্টলি, যেটা লাস্ট 2 ইয়ার্স আগে, মেঘনা গোমতী যে সেতুটা হয়েছে, ওইটা জাপানিজরা করছিল, আমরা করিনি, কিন্তু ফুললি ওদের ফান্ডিং এ ওরাই করছিল, ওরাই ফুল দায়িত্বে ছিল। আপনারা আরেকটা জিনিসের প্রজেক্টের কথা আপনাদেরকে এক্সাম্পল দেই। এই যে আপনারা খুব ভালো করে জানেন যে তেজগাঁও যে ফ্লাইওভারটা আমরা এখন রান করি, আপনাদের মনে আছে তেজগাঁও ফ্লাইওভার কয় বছরের জায়গায় কয় বছর লাগছিল? কেউ কি বলতে পারবেন? মনে পড়ে কারো? এই তেজগাঁও যে নতুন ফ্লাইওভারটা আমরা চলে যাই উপর দিয়ে, কেউ কি বলতে পারবেন এটা কত বছরের প্ল্যান ছিল এবং কত বছরে হয়েছিল? না স্যার। এই প্রজেক্টটা প্ল্যান ছিল 2 বছরে, লাগছে এটা 3.5 বছর। কেন জানেন? এটা কিন্তু অনেকেই জানে, অনেকেই জানে না। এটার মূল কারণটা হচ্ছে পুরো ডিজাইনই ছিল ভুল। আপনারা শুনছেন কিনা জানি না, গাড়িটা উল্টা দিক দিয়ে নামায় দেওয়া হয়েছিল। মানে যে দিক দিয়ে গাড়ি আসতেছে এখান দিয়ে ফ্লাইওভার থেকে সেখান দিয়ে গাড়ি নামবে, উল্টা দিক থেকে গাড়ি আসতেছে আর আপনি এখান দিয়ে গাড়ি নামাবেন। কেন হয়েছিল বলতে পারবেন? এই ডিজাইনটা কেন উল্টা হয়েছিল জানেন? না স্যার। কারণ ডিজাইনটা করা হয়েছিল আমেরিকায়, এবং আপনারা জানেন যে আমেরিকায় কিন্তু রাইট হ্যান্ড ড্রাইভ না, আমেরিকায় কিন্তু উল্টা লেফট হ্যান্ড ড্রাইভে চলে গাড়ি। তার মানে কি, আমরা যেখানে রাস্তা ডান পাশে চলে, ওরা কিন্তু বাম পাশে চলে। তো ওদেরকে দিছে ড্রয়িং করতে, ওরা করে দিছে সুন্দর করে, ওদের কোনো দোষ নাই। কিন্তু আমাদের এখানে যারা ভেরিফাই করছে তারা করছে এটা কি, এবং ইমপ্লিমেন্টেশনে চলে গেছে। চিন্তা করে দেখেন, কোনো ব্যাপার না, এটা ওখান থেকে আসছে অন্ধভাবে অ্যাপ্রুভ করে দিয়ে ইমপ্লিমেন্টেশনে চলে গেছে, করে জানার পরে দেখে যায় গাড়ি তো এখান দিয়ে নামলেও দিক থেকে আসা গাড়ির সাথে মুখোমুখি লাগে। সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট। সো কাজে আমাদের টাইমলাইন সেটা 2 বছরের জায়গায় তখন 3.5 বছর লেগে গেছে। বাজেট তো আপনি বুঝতেই পারেন তাহলে কি পরিমাণ বেশি লাগতেছে। সো গভর্নমেন্ট স্যার, প্রজেক্ট তবে উই ডোন্ট কেয়ার। আমি একটু অ্যাড করি স্যার। এই Please. আমাদের কিছুদিন আগে স্যার আমরা একটা মিটিং এ আমাদের জি। সিনিয়র একজন সচিব মহোদয়, জি উনি একটা কথা বলছিলেন যে স্যার, কোন ইঞ্জিনিয়ারিং যে প্রজেক্ট গুলো নেওয়া হয় স্যার, জি এটা আসলে 2 বছর মেয়াদি হওয়া ঠিক না।
কারণ হচ্ছে যে যদি কনসালটেন্ট নিয়োগ করতে হয়, কনসালটেন্ট নিয়োগ করা, ইপিসি টেন্ডার করা, এই সমস্ত ডকুমেন্টেশনই দেখা যায় স্যার 1-1.5 বছর টাইম যায় গিয়ে। না তারপরের থেকে টাইমটা কাউন্ট হয়। আপনার যখন প্রজেক্টটা আমরা ইমপ্লিমেন্টেশন যখন সব প্ল্যান করে বাজেট করে যখন অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভের পরের টাইমের কথা আমি বলতেছি, কিন্তু নট আগের টাইম। না যেমন স্যার আমাদের যে প্রজেক্ট স্যার, হ্যাঁ, আমাদের হ্যাঁ। প্রজেক্টে কিন্তু স্যার ওই যে ডিপিপি ও ডিপিপি থেকে আপনারা শুরু করেন? তার আগে থেকে আমার টাইম শুরু হয়ে গেছে আচ্ছা, স্যার। এখন আমার টাইম শুরু আপনাকে আমি হয়েছে 1 ডিপিপি তারিখ থেকে, কিন্তু ডিপিপি হয়েছে আর 2 মাস পরে স্যার। হ্যাঁ, এখন জিনিসটা কি দেখেন, আমি আপনার একটা কথা বলি, আমাদের বুয়েটের কিছু ডিপিপি গত 5 বছর যাবত ঘুরতেছে ডিপিপি, বুঝতে পারছেন? তাহলে আপনি কোথায় লাইন সেট করবেন? এখানে তো আমাদের বড় ভুল হয় যে আমরা টাইমলাইন কোথা থেকে সেট করব সেটাও আমরা ঠিক মতন জানি না আসলে। জি স্যার, এটা টাইমলাইনটা তো সেট করতে আছে হবে স্যার। যখন থেকে আপনার মানে আপনি কি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু কাজের সময়টা টাইমলাইন একটা চিন্তা করতে হবে যে কাজের শুরু থেকে কাজের শেষ, যেটা আমরা আজকে দেখাবো এখানেও কিন্তু জিনিসটা হচ্ছে কাজের শুরু থেকে কাজের শেষ। এখন আপনার অ্যাপ্রুভালই যদি না হয়, আর বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে যে দীর্ঘসূচিটা আছে, যে বললাম না বুয়েট থেকে ডিপিপি করা হয়েছে, আমার মনে হয় গত 5 বছরে 3-4 বার ডিপিপি পাঠানো হয়েছে, 3-4 বার ফেরত আসছে উইথ কোয়ারি শো। আসবে, এটা স্বাভাবিক, গভর্নমেন্ট যখন টাকা খরচ করবে জানতে চাবে তুমি এটা কেন করতেছো, কি উপকার হবে, সমস্ত কিছু কোয়ারি থাকবে। তা আপনি যদি সেখান থেকে ধরে নেন তাহলে তো আসলে কেউ, এটা তো আনসার্টিন ব্যাপার। তো এই জন্যই আমাদের মূল টাইমলাইন যখন আমরা বলি, হ্যাঁ যদি আপনাদের অ্যাপ্রুভাল প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, নর্মাল রেগুলার প্রসেসে হয়, কিন্তু এটা তো সম্ভব হয় না, কারণ কোয়ারিজ থাকে, অনেক কিছু থাকে, প্রবলেম থাকে। তো তখন আমরা চিন্তা করি যে না, আমাদের বেসিক টাইমলাইনটা হবে ওয়ার্ক অ্যাক্টিভিটি থেকে, যেমন প্রজেক্টের অ্যাকশন প্ল্যানে, আমি সরি এটা এখানে ইনক্লুডেড না, তারপর আমরা যেটা বলতেছি, তার কিছু করতে না। তুমি স্যার স্যার আচ্ছা একটা মিনিট, আপনারা একটু কাইন্ডলি সবাই এটা অফ করে দিবেন মাইক্রোফোন গুলা। যখন কথা বলবেন তখন মাইক্রোফোন অন করে কথা বলেন, তার আগে একটু অফ থাকুক। ওকে, সো যেটা বলছিলাম যে কাজে আমাদের টাইমলাইনটা এখানে খুব খুব ইম্পর্টেন্ট। আমরা যদি প্ল্যানিং থেকে টাইমলাইন শুরু করি এবং অ্যাপ্রুভাল নিয়ে যদি আমাদের 1 বছর চলে যায়, তাহলে প্রজেক্ট যদি আমরা 2 বছর এটা সম্ভব না। তখন উনি ঠিকই বলছেন যে ওই ধরনের যদি আপনার করতে হয় তখন কিন্তু আপনার 4-5 বছর দিতেই হবে, কিছু করার নাই। বাট তখন কি হচ্ছে, একটা দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে যায় জিনিসটা। কিন্তু আমি যদি বলি যে না, তোমার কাজের সময় ঠিক আছে, এখন তোমাকে কাজ করতে দিলাম, তুমি এত দিনের মধ্যে কাজটা শেষ করে দিবা, তাহলে কিন্তু একটা স্ট্রিক্ট আমরা টাইম মেনটেন করতে পারি, এছাড়া কিন্তু পারি না। কাজে আমি যদি প্রজেক্টে প্ল্যান করে থাকি এবং অ্যাপ্রুভাল পাইতে যদি আমার তার 2 মাস চলে যায়, তাহলে আমার সবকিছু কিন্তু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এই জন্য অ্যাপ্রুভালের পরের স্টেজ থেকে স্কেজুলিংটা শুরু করা আসলে খুব খুব ইম্পর্টেন্ট, যে যখন থেকে ইমপ্লিমেন্টেশনে যাব তখন থেকে আমাদের ইস্যুটা খুব বেশি হয়। তা আমরা স্কেজুলিং যখন বলি, আমরা জাস্ট খুব সিম্পলিফাইড ওয়েতে বলবো যে নেটওয়ার্ক টেকনিকটা আমরা ইউজ করি। এখন আপনি বলেন তো, নেটওয়ার্ক শব্দের অর্থটা কি? কোথায় সবচেয়ে বেশি আমাদের এখন বাস্তব লাইফে সবচেয়ে বেশি নেটওয়ার্ক শব্দটা কোথায় ইউজ হয় বলেন তো? সোশ্যাল নেটওয়ার্ক। না, হ্যাঁ সোশ্যাল নেটওয়ার্ক মানে কোথায়? মোবাইল যদি আমরা বলি, মোবাইলে আমরা বলি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, সোশ্যাল নেটওয়ার্ক আছে, ভার্চুয়াল নেটওয়ার্ক। আবার যখন এগুলো আসার আগে, মোবাইল আসার আগে নেটওয়ার্ক শব্দটা কোথায় সবচেয়ে বেশি ইউজ হতো কারো মনে পড়ে? কি পারপাজে আমরা নেটওয়ার্ক শব্দটা ইউজ করতাম মনে পড়ে কারো? সিপিএম এ স্যার নাকি না? না না না, এগুলা না, বাস্তব একদম রিয়েল লাইফে নেটওয়ার্ক শব্দটা ইয়ের আগে, মোবাইল আসার আগে মনে আছে ল্যান বলে একটা শব্দ আমরা ইউজ করতাম, এখনো ইউজ করি, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? জি জি জি। এই যে স্যার। কম্পিউটার গুলা কানেক্ট করি, আমরা ইন্টারনেটে কানেক্ট করি, এগুলাই কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক। তার মানে কি, নেটওয়ার্ক বেসিক্যালি শব্দটা মিন করে হচ্ছে একটা কানেক্টিভিটি, যে কার সাথে কাকে কানেক্ট করতেছি আমরা, একটা কানেক্টিভিটি কিন্তু মিন করবে এটা। তো এখানে আমরা বলতেছি নেটওয়ার্কটা হচ্ছে যে এই যে অ্যাক্টিভিটি, বিভিন্ন প্রজেক্টের অ্যাক্টিভিটি অর ইভেন রিলেশনশিপস, দেয়ার গ্রাফিক্যালি পোর্ট্রেজ, ছবির মাধ্যমে আমরা দেখাই দ্য সিকোয়েন্সিয়াল রিলেশন। সিকোয়েন্সিয়াল, একটু আগে আমরা শব্দটা ইউজ করছিলাম সিকোয়েন্স। সো সিকোয়েন্সিয়াল রিলেশনস বিটুইন দ্য টাস্ক ইন এ প্রজেক্ট। মনে করেন একটা বাড়ি আমরা করতেছি, দেখেন একটা বাড়ির জন্য কিন্তু প্রথম আমাদের কোনটা করতে হবে বলেন তো? একটা বাড়ি তৈরি করার সময় ফার্স্ট স্টেপটা কি হবে? প্ল্যান করতে হবে, তারপর ডিজাইন, তারপরে কাজের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের প্রথম কোনটা করতে হবে? বিল্ডিং তৈরি করার জন্য প্রথম কোন কাজটা করতে হয়? শেড তৈরি করা, টেম্পোরারি শেড এবং এ তারপরে করা। আমি বলছি মেইন কনস্ট্রাকশনে প্রথম কোনটা সয়েল করবেন? টেস্ট, তারপরে ফাউন্ডেশন করতে হবে আগে। ফাউন্ডেশন, এটা হচ্ছে Foundation. আপনার প্রথম। ফাউন্ডেশন যখন আপনি করবেন, তারপরে আপনি একতলার কলাম বিম ছাদ, দোতলার কলাম বিম ছাদ এটা করতে পারেন। কিন্তু যদি আমি মনে করি যে আজকে যে না ঠিক আছে ফাইন, আমরা একটু যাই হোক, প্রজেক্টে আরেকটা ক্রাইটেরিয়া কিন্তু খুব বড় একটা ক্রাইটেরিয়া, আপনারা শুনছেন কিনা জানি না,
ইউনিকনেস একটা ব্যাপার আছে কিন্তু, যে আপনি যখন প্রোডাকশনে একই জিনিস থাউজেন্ডস অফ পিস তৈরি করছেন, দ্যাট ইজ নট এ প্রজেক্ট, দ্যাট ক্যানট বি এ প্রজেক্ট। বাট প্রজেক্ট যখন আমরা করি, যেমন একটা ব্রিজের সাথে আরেকটা ব্রিজ, তার লোকেশন, লেংথ, স্ট্রাকচার সবকিছু ডিফারেন্ট থাকে। একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর কিছু কিছু ডিফারেন্স থাকবে, কাজে সবসময় কিন্তু প্রজেক্টের কিছুটা পোর্শন হলো ইউনিকনেস থাকে। এখন আমি বললাম যে ঠিক আছে ফাইন, আমি বিল্ডিংটা করার সময় একটু ডিফারেন্ট ওয়েতে করতে চাই, যেন এটা আরো মজবুত প্রজেক্ট হয়। ডিফারেন্ট কিভাবে করতে চাই? ঠিক আছে, আমি ষষ্ঠ তলাটা প্রথম করব, একদম 6 তলা বিল্ডিং এর প্রথম শূন্যের উপরে 6 তলাটা করব, তারপর 5 তলা, 4 তলা, 3 তলা, 2 তলা। এটা হবে? এভাবে করা যাবে? কি মনে করেন আপনারা? ইজ ইট পসিবল? হবে না। অসম্ভব। কেন? কারণ আমরা সিকোয়েন্সিয়াল হিসেবে মেইনটেইন করি নাই। তাহলে আমাদের যে কোনো কাজের জন্য সিকোয়েন্স লাগবে, কোনটার পরে কোনটা হতে পারে, কোনটা না হলে কোনটা হবে না, এইভাবেই কিন্তু আমরা মেইনটেইন করি সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ। এই নেটওয়ার্ক যখন আমরা সলভ করি, তখন দুটা ডিফারেন্ট টাইপস অফ টেকনিক আমাদের আছে। একটাকে বলি আমরা পার্ট, আরেকজন একটু আগেই বলছেন সিপিএম শব্দটা, অলরেডি হি নোজ অ্যাবাউট দিস ওয়ান। সো পার্ট হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, আর সিপিএম হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। আমরা আবার 6 তলা বাড়ির একটা এক্সাম্পলে চলে যাই। মনে করেন আপনার বাবার একটা জায়গা আছে কোন একটা এলাকায়, আপনি সেখানে একটা 6 তলা বাড়ি তুলবেন। বাড়ি তোলার জন্য আপনি প্ল্যান পাস করাইছেন রাজুক থেকে, তারপরে আপনার অ্যাপ্রুভাল, এভরিথিং, ট্যাক্স সব ক্লিয়ার, জমি ক্লিয়ার, এভরিথিং ক্লিয়ার, সব রেডি। এখন আপনি বিল্ডিংটা তৈরি শুরু করবেন। এখন আমাকে বলেন তো, ডিউরিং দিস কনস্ট্রাকশন পিরিয়ড, আগেও না পরেও না, যতদিন আপনি কাজটা চালাবেন, শুরু করবেন তারপর শেষ করবেন, এই সময়ের মধ্যে প্ল্যান কিন্তু পাস করা, কোনো লিগ্যাল বাইন্ডিংস আপনার নাই, সবকিছু রেডি আছে, সয়েল টেস্ট করা, এভরিথিং ডান। এখন আপনি তৈরি শুরু করবেন। তৈরি করা শুরু থেকে শেষ পর্যন্ত, বাই দা ওয়ে আরেকটা জিনিস আপনাদেরকে, যেহেতু ওই চ্যাপ্টারটা আমি পড়াইনি এই জন্য বলিনি আপনাদেরকে, প্রজেক্টে আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে, আচ্ছা মনে করেন আপনি তো রেগুলার জব করতেছেন, মনে করেন একটা কাজ বহুদিন যাবত আপনি করেন, একটা নতুন কাজ করতেছেন, কোনটাতে আপনি একটু ডিসকমফোর্ট ফিল করবেন বলেন তো? বহুদিন যাবত একটা কাজ করেন আর নতুন একটা কাজ শুরু করতেছেন, বলেন তো কোনটাতে আপনি একটু ডিসকমফোর্ট ফিল করবেন বলেন তো? স্যার নতুনটাতে স্যার। নতুনটাতে। কেন বলেন তো ভাই? কারণ স্যার এখানে তো রিস্ক আছে, আনসার্টেনিটি আছে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য ওয়ার্ড আই এম লুকিং ফর। তার মানেটা কি, আমি তো জানি না আমার সামনে কি আছে। হ্যাঁ, Yes, sir. একটা কাজ করতে করতে যখন আমি রেগুলার অভ্যস্ত, আমার জন্য সেটা খুব বড় ডিল না, আসছে আচ্ছা করে ফেলাম, জানি কি কি আছে সামনে, কি কি হতে পারে। কিন্তু একটা কাজ আমি যেটা করিনি, সে তো সামনে আমি জানি না কি কি হতে পারে। আজকে খেয়াল করে দেখছেন, এই যে পদ্মা সেতু 10 নম্বর পিলার নিয়ে কত হইচই, যে খালি ওখানে জাহাজ গিয়ে বাড়ি খায়। ডেফিনেটলি দ্যার ইজ এ রিজন বিহাইন্ড ইট। কিন্তু ওই জিনিসটা আমাকে আগে চিন্তা করতে হতো, বা আগে জানতে হচ্ছে কেন আমার ওই জায়গাটা এই সমস্যা হচ্ছে। এখন আপাতত সবকিছু বন্ধ করে দিচ্ছে ওই জায়গাটা চলাচল, বিকজ ইউ হ্যাভ টু সেভ দ্য ওয়ান। বিশাল একটা প্রজেক্টে সেভ করা দরকার। যেভাবে জাহাজ ধাক্কা খাচ্ছিল পিলারে গিয়ে, ইট ওয়াজ ভেরি ভেরি রিস্কি। এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যে ডিউরিং কনস্ট, যেহেতু এটা আনসার্টেন কথাটা আমরা বলছিলাম, কি হবে সামনে আমরা জানি না, আনসার্টেন। এখন আমাকে বলেন তো, একটা বিল্ডিং যখন আপনি আপনার জায়গা বা আপনার বাবার জায়গায় একটা বিল্ডিং করবেন, কি কি আনসার্টেন সেখানে থাকতে পারে আমাকে একটু বলতে পারেন? কি কি আনসার্টেন দেখা দিতে পারে? আনসার্টেন মানে কি, হইতেও পারে নাও হইতে পারে। কি কি আনসার্টেন দেখা দিতে পারে আমাকে বলতে পারবেন? এনিথিং। যে আপনি বিল্ডিং করতেছেন, কি কি হঠাৎ করে ঝামেলা হইতে পারে, কি কি আনসার্টেনিটি থাকতে পারে, কি মনে হয় আপনাদের কাছে? একটা একটা করে যদি বলেন আমাকে 5-6টা আনসার্টেনিটি কথা। ন্যাচারাল ডিজাস্টার আসতে পারে। ন্যাচারাল ডিজাস্টার, এক্স্যাক্টলি। তারপরে আর ক্যালামিটি, ন্যাচারাল ক্যালামিটি ডিজাস্টার আসতে পারে। আর স্যার প্রাইসটা হাইক হতে পারে। প্রাইস, আপনার র ম্যাটেরিয়ালের, ইয়েস, ম্যাটেরিয়াল প্রাইস বেড়ে যেতে পারে। ইভেন ম্যাটেরিয়াল अवेलेबल নাও হতে পারে, হঠাৎ করে স্কারসিটি হতে পারে। আর কিছু? হতে পারে স্যার লেবার স্কারসিটি হতে পারে। লেবার আপনার প্রবলেম হতে পারে, লেবার না আসতে পারে, লেবার অ্যাবসেন্টিজম থাকতে পারে, স্কারসিটি থাকতে পারে। এনিথিং এলস? লোকাল প্রবলেম। লোকাল প্রবলেম লাইক? স্যার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। পলিটিক্স মানে কি, চাঁদাবাজি? জি। আচ্ছা, এটার ব্যাপারে আমি একটু পরে কথা বলতেছি। আর কিছু? দেখেন, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু টাকার ব্যাপারটা। হঠাৎ করে টাকা শেষ হয়ে যেতে পারে, জি জি। হঠাৎ করে দেখলাম যে আরে হঠাৎ করে তো আমার বাজেট ওভার বাজেট হয়ে গেছে, এটা হতে পারে। আবার অ্যাক্সিডেন্ট, আমার অ্যাক্সিডেন্ট মানে কি, ওই যে কনস্ট্রাকশন সময় অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক আনসার্টেন কিন্তু হতে পারে, এগুলো সবই। আচ্ছা, চাঁদাবাজি প্রসঙ্গটা আসি একটু। এই আপনাদের মতনই একটা কোর্স বেশ কয়েকদিন আগে, বেশ কয়েক বছর আগে আমি নিচ্ছিলাম,
এবং সেখানে মানে সেক্রেটারিরা এবং মানে জয়েন্ট সেক্রেটারি একটু হাই অফিসিয়াল গভর্নমেন্ট ইয়ের ছিল আর কি ওনারা। তো ওখানে এই চাঁদাবাজি প্রসঙ্গটা আসার পরে ওনারা কিন্তু মানে ভিগরাসলি প্রোটেস্ট করলো জিনিসটা। তো আমি তখন বললাম যে ভাইরে আমি কি খুব ভুল কথা বলছি? বলছে হ্যাঁ আপনি ভুল কথা বলছেন। তার মধ্যে কেন ভুল কথা বললাম বলেন তো? চাঁদাবাজি কি বাংলাদেশে নাই? যে কোনো সময় কি হয় না এলাকায় কিছু একটা করতে গেলে তো কিছু একটা দিতে হয়? বলে হ্যাঁ এটা ঠিক আছে। তো আমি বললাম যে আমি তো এই কথাটাই বলছি। বলছে না, আপনি বলছেন এটা আনসার্টেইন। আনসার্টেইন মানে কি? হতেও পারে, নাও হতে পারে। আই ওয়াজ মানে আমার খুবই পরে আমার প্রথমে ঘাবড়াই গেছিলাম, পরে আমার কাছে খুবই খুশি লাগলো বা হাস্যকর লাগলো জিনিসটা। ওনাদের বক্তব্যটা হচ্ছে যে না এটা আনসার্টেইন না, এটা সার্টেইন বাংলাদেশে। তার মানে আপনি যেখানেই কিছু করেন না কেন কিছু আপনাকে দিতেই হবে, সেটা যেই হোক না কেন। সো কাজেই সেই হিসাবে দিস ইজ আনসার্টেইন না, দিস ইজ সার্টেইন। তো আমি তখন হাফ ছেড়ে বাঁচলাম যে না ঠিক আছে। আমাকে বললো যে হ্যাঁ আমাদের প্রতিবাদ হচ্ছে ওইটাই যে এটা হবে কিন্তু এর আনসার্টেইন না, এটা সার্টেইন। তখন থেকে আমি এটা কিন্তু আনসার্টেইন থেকে বাদ দিয়ে দিচ্ছি। সো দ্যাট ইজ সার্টেইন। এখন বাকি আনসার্টেইন গুলো যদি আমি একটু চিন্তা করে দেখি, যে মনে করেন আমি শীতকালে বাড়িটা করবো, তাহলে ন্যাচারাল ক্যালামিটির সম্ভাবনা অনেক কম। তারপরে মনে করেন আমার টাকা পয়সার অভাব নাই, একদম পুরা মানে ক্যাশ নিয়ে বসছি, র মেটেরিয়াল সব কিনে ফেলছি, স্কারসিটি হওয়ার কোনো সম্ভাবনা নাই, দাম বাড়লেও কোনো লাভ নাই। আমি তো আমার শেডে সব একদম স্টক করে রাখছি ফুল। আমার যত রকম সেফটি মেজারমেন্ট আছে সবকিছু আমি নিয়ে নিছি, কেউ ওখান থেকে ঝুলে পড়ার কোনো উপায় নেই, চারিদিকে নেট করে আমি রাখছি এবং সেফটি বেল্ট থেকে শুরু করে হেড থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্কারকে সেভাবে কাজ করাচ্ছি। এবং ফাইনালি ওয়ার্কার দে আর সো মাচ ডিভোটেড টু মি যে তারা কখনো আমাকে ছেড়ে যাবে না বা আমার সাথে অ্যাবসেন্ট করবে না। এরকম অনেকগুলা যদি যদি হয়, সেক্ষেত্রে আমি যদি আপনাকে কোশ্চেন করি, আপনি কি মোটামুটি একটা আইডিয়া দিতে পারবেন যে একটা 6 তলা বাড়ি তুলতে আপনার কিরকম সময় লাগতে পারে? অ্যাপ্রক্সিমেট আইডিয়া, 6 মাস 3 হোক, বছর, 1 বছর হোক, 2 বছর হোক, 2 বলা যাবে থেকে কিছু? 3 বছর। হ্যাঁ লাগুক, কিন্তু বলতে তো পারবো তাই না? জি স্যার। বলতে পারবো। কিন্তু মনে করেন এরকম একটা ব্যাপার আপনাকে বললাম যে ভাই আপনাকে একটা সুন্দর অফিস দেওয়া হলো, ইন্টারনেট ফ্যাসিলিটি দেওয়া হলো, গাড়ি দেওয়া হলো, বাড়ি দেওয়া হলো, যদি না একদম প্র্যাকটিক্যালি দেওয়া হলো আপনাকে, কিন্তু আপনাকে বলা হলো যে ওই যে আপনারা ছোটবেলায় একদম ছোটবেলায় পড়ে আসছেন গ্যালিলিও, নিউটন, অ্যারিস্টটল, আর্কিমিডিস, বড় বড় বিজ্ঞানী যাদের ছিল, তারা যেরকম থিওরি আবিষ্কার করছেন, আপনি ওরকম একটা থিওরি আবিষ্কার করবেন যে নিউটনের সূত্রের সাথে আপনার সূত্র বলা হবে আপনার নামে, আর্কিমিডিস সূত্রের সাথে আপনার সূত্র বলা হবে আপনার নামে, অ্যারিস্টটল, গ্যালিলিও এদের নামের পাশে আপনার নামটাও থাকবে। এরকম একটা থিওরি দুনিয়াকে নাড়া দেওয়ার মতো একটা থিওরি আবিষ্কার করে যাবেন। বলেন তো অ্যাপ্রক্সিমেটলি কিরকম সময় লাগবে? বলেন যে আপনার নাম নিউটনের নামের পাশে থাকবে, অ্যাপ্রক্সিমেটলি কিরকম সময় লাগবে এরকম থিওরি আবিষ্কার করতে যেটা পুরো দুনিয়াকে নাড়া দিয়ে যাবে? এটা আনসার্টেন। পুরাপুরি আনসার্টেন। তার মানে এটা আপনি কিন্তু বলতে পারবেন না আমি জীবনে করতে পারবো না, না পারতেও তো পারেন, জি স্যার। কিন্তু পারলেও সেটা কতদিনে পারবেন এটা কিন্তু আপনারা জানেন না। অ্যাপ্রক্সিমেট বলা যাবে না। এক্স্যাক্টলি। এখন বলেন তো আপনারা এখানে কারা কারা স্ট্যাটিস্টিক্স পড়ে আসছেন জীবনে কোনো এক সময়? জীবনে কোনো এক সময় স্ট্যাটিস্টিক্স পড়ে আসছেন এমন কেউ আছেন? থাকার তো কথা ডেফিনেটলি। স্যার আসি জি হ্যাঁ স্যার জি। কঠিন কিছু জিজ্ঞেস করবো না, কিন্তু এই যে হইতেও পারে নাও হইতে পারে চান্সের ব্যাপারটা, স্ট্যাটিস্টিক্স এর ভাষায় একটা শব্দ আমরা বলি, কারো কি Probability, মনে sir. আছে? থ্যাংক ইউ। Probability. প্রবাবিলিটি। কাজে এই পার্টটা হচ্ছে আন্ডার প্রবাবিলিটি। তার মানে যে রিসার্চ টাইপ অফ জিনিস, দেখেন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের যত রকম প্রজেক্ট হতে পারে, R&D যেটাকে আমরা বলি, এই R&Dটা কিন্তু কমপ্লিটলি পার্টের মধ্যে পড়বে। তার মানে কি এটা স্টিল আনসার্টেন, আপনার হতেও পারে নাও হইতে পারে, হইলে এই সময় হবে, না হলে এরকম সামথিং লাইক দ্যাট। আর সিপিএমটা হচ্ছে থিওরিটিক্যালি ডিটারমিনিস্টিক, আমরা বলছি কি যদি 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 হ্যাঁ হতে পারে, তাও আমরা টাইমলাইনটা বলতে পারবো, কিন্তু পার্টে কিন্তু আমরা কখনোই টাইমলাইন বলতে পারবো না, যদি এটা প্রজেক্ট, কিন্তু ওখানে টাইমলাইন বলাটা ইজ কাইন্ড অফ ইম্পসিবল। সো মাথায় রাখবেন যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এনি কাইন্ড অফ R&D প্রজেক্ট হচ্ছে আন্ডার পার্ট। দুটার মধ্যে পার্থক্যটা কি একটু পরে বলবো আমরা, বাট আদার দেন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যেগুলো আমরা মোটামুটি ভাবে থিওরিটিক্যালি সার্টেন কিছু বলতে পারি, যেরকম ডিটারমিনিস্টিক বলতেছি, এটা হচ্ছে সিপিএম। কাজে আমরা এখানে পার্ট সিপিএম দুটেই আমরা দেখাবো, বাট পার্টটা একটু কমপ্লিকেটেড, কিন্তু কমপ্লিকেশনটাকে সোজা করে নিয়ে আসারও একটা পদ্ধতি আছে। তার আগে আমাকে একটু বলবেন যে এই স্লাইডটাকে ক্রস করার আগে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলবেন প্লিজ। আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। স্যার ওই যে আমি মূলত সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, তো এখন আপনি বললেন যে স্কেজুয়ালিং যেটা হয় সেটা জি
করা উচিত হচ্ছে আমার প্রজেক্ট অ্যাক্টিভিটি, অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি যখন শুরু হবে এক্স্যাক্টলি এখান থেকে এন্ড লাইন পর্যন্ত, যতদিন আমার মানে আমার অবজেক্টিভ জার্নি অ্যাচিভ না হচ্ছে বা আমার জি গোলটা ফিল আপ জি না হচ্ছে। জি জি তো এখন প্রজেক্ট পিরিয়ড বা আর প্রজেক্ট স্কেজুয়ালিং এর ভিতরে মানে পার্থক্য আছে নাকি দুইটা একই? দেখা যায় যে অনেক সময় গভর্নমেন্ট প্রজেক্ট বলেন বা অন্য কোনো প্রজেক্টে যখন ওই যে অ্যাপ্রুভাল নেওয়া বা জাস্ট একটা বডি কিন্তু ফর্ম করা হয়, এবং হ্যাঁ ফর্ম হ্যাঁ করার সাথে সাথে হ্যাঁ তাদের বেতন ভাতা থেকে শুরু করে একটা বাজেটারি বিষয় তখন থেকে শুরু হয়ে যায়। ট্রু তো ট্রু বাজেটের পিরিয়ড মানে প্রজেক্ট পিরিয়ড কিন্তু তখন থেকে শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ কিন্তু আমি হয়তো বা অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিতে যাচ্ছি, অ্যাপ্রুভালের সময়গুলো তখন হচ্ছে ওই সময় ডকুমেন্টেশন গুলো হচ্ছে তারপরে তারপরে আমার হয়তো আপনি যে স্কেজুয়ালিং এর জি কথা বলছেন যে আমি জি অ্যাক্টিভিটিটা শুরু করলাম জি অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি, হুম তাহলে প্রজেক্ট পিরিয়ড এবং প্রজেক্ট স্কেজুয়ালটা তো সেই ক্ষেত্রে আলাদা হয়ে গেল যদি হ্যাঁ আমরা এক আচ্ছা না করি, গুলাই এখন না ফেলে। জি এখন আমরা একটু বলি একটা প্রজেক্টের লাইফ সাইকেল যখন আপনারা দেখেন তখন 4টা ফেজ আছে একটা প্রজেক্টের। প্রথম ফেজটা হচ্ছে আপনি ডিফাইন করেন, সেটা হচ্ছে কি করবেন এটা ঠিক করেন, করার পর আপনি প্ল্যান করেন কিভাবে করবেন, এবং সেই প্ল্যানিং এর মধ্যেই কিন্তু অ্যাপ্রুভাল থেকে শুরু করে এভরিথিং উড বি দেয়ার। এরপরে আপনার এক্সিকিউশন ফেজটা আসে। সো দেখেন ওই যে আমাদের দেশে বা এটা কিন্তু জায়গার উপর ডিপেন্ড করে, যেখানে আপনার অ্যাপ্রুভাল পাওয়াটা কমপ্লিটলি আবারও প্রবাবিলিস্টিক হয়ে যায়, যে কবে অ্যাপ্রুভাল পাবেন কোনো ঠিক ঠিকানা নাই, ব্যুরোক্রেসি এন্ড আর অলসো দেয়ার। একটু খেয়াল করে দেখবেন। আচ্ছা এবার আপনাকে বলি একটু, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য প্রাইভেট প্রজেক্ট, অ্যাপার্টমেন্ট ডেভেলপাররা যেটা করে, ওখানে কি এত প্ল্যান প্রোগ্রাম করতে হয়? একটু চিন্তা করে দেখেন তো। না স্যার, তেমন তো কিছুই করতে হয় না, কারণ তো- ওদের কি চিন্তা করে দেখেন, ওদের তো হচ্ছে যত দ্রুত করে সে হ্যান্ড ওভার করতে পারবে তত দ্রুত সে টাকাটা পাচ্ছে। জি স্যার, জি ঠিক স্যার। আছে, ওখানে কিন্তু অ্যাপ্রুভালের জন্য কোনো টাইম লাগে না, কোনো কিছু লাগে না, ওখানে কিন্তু পুরাটা কিন্তু কোনটা লাগে? গভর্নমেন্ট প্রজেক্টে লাগে, মোস্টলি লাগে হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্টে। এখন গভর্নমেন্ট প্রজেক্টে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে দুটার জন্য আলাদা টাইমলাইন সেট করতে পারেন, টোটালটাকে একটা ফ্রেমের মধ্যে, কিন্তু একটা হচ্ছে অ্যাপ্রুভাল স্টেজ আর একটা হচ্ছে কাজের স্টেজ, দুটাকে আলাদা করে ফেললে এখন অ্যাপ্রুভাল স্টেজ যদি একটু লিঙ্গার করে যায় আপনি সেভাবে বডলি শিফট করে দেন আপনার স্কেজুলটাকে, বাট প্রথমে রাখেন পুরাটাকেই যে আমার এতদিন অ্যাপ্রুভালে লাগবে, এতদিন কাজে লাগবে। এখন অ্যাপ্রুভাল থেকে আপনি যে কদিন পিছাবেন, কাজের থেকেও সেই কদিন পিছাবেন। এই কারণেই তো ভাই বাংলাদেশে গভর্নমেন্ট প্রজেক্ট কোনো, ওই যে বললাম না, আজ পর্যন্ত কোনো প্রজেক্ট অন টাইম শেষ হয়নি। কিন্তু কথা হচ্ছে এই যে আপনি একজন বললেন, সিনিয়র সচিব সাহেব বলছেন যে বেশি করা উচিত, কিন্তু আপনি যদি 2 বছরের একটা প্রজেক্ট 5 বছরে নিয়ে ঠেকান, তাহলে কি আপনি বুঝতে পারতেছেন যে বাজেটটা কোথায় গিয়ে ঠেকবে? না এবং স্যার, দ্যাট ইউজুয়ালি একটু হ্যাপেন্স। জি আমি প্লিজ। একটু স্যার বলি স্যার, এখানে আসলে আমাদের যারা এই প্রজেক্ট প্ল্যান করে জি তাদের স্কিলনেসের একটা বিষয় আছে। কারণ ওনরা স্যার ডেস্কে বসে অনেক কাজ করে, মাঠের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই। তো একদম ঠিক কথা বলছেন। ইয়েস। একটা ডিপিপি অ্যাপ্রুভাল হয়ে পিডি নিয়োগ করে বিভিন্ন কনসালটেন্ট ঠিকাদার নিয়োগ করে বাস্তবায়নের জন্য জি এটা স্যার মানে যেটা সিনিয়র স্যাররা বলছেন এটা সঠিক স্যার। মানে যদি আপনি আমাদের অনেক প্রজেক্ট আমাদের গ্যাস সেক্টরই আছে স্যার, যেটা হুম মেয়াদ হলো অনলি 2 ইয়ার্স করে। হুম হ্যাঁ, হুম কিন্তু 2 ইয়ার্স এর মধ্যে দেখা যায় 1-1.5 বছর শুধু এই ধরনের কাজেই চলে যায়। হ্যাঁ এটাকে যদি 3 বছর করতেন শুরু থেকে স্যার, যদি আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতো, যে আপনি যেটা বলছেন স্যার যে অ্যাপ্রুভাল স্টেজের জন্য টাইম ধরবে, হ্যাঁ এখন আপনাকে জানতে হবে যে একটা ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হলে তাকে হ্যাঁ কতদিন মিনিমাম টাইম দিতে হবে, সেটা হ্যাঁ মূল্যায়নে কতদিন টাইম লাগবে, হ্যাঁ তাকে নোয়া দিতে কয়দিন সময় দিতে হবে, তারপর অবশ্যই। আপনি তাকে চুক্তি করবেন, এলসি করবেন, হ্যাঁ এটার জন্য কতদিন টাইম লাগে। এখন যদি হুম আপনি সেই ডিপিপি তে সেই ফেজে গিয়া যেটা লাগবে 6 মাস, আপনি পারফরমেন্স দেখাই দিয়ে গিয়ে এটাকে 3 মাস হুম, দিলেন দিয়া, এটা তো আর বাস্তব জিনিস হলো না। বাস্তবে তো সেটা সম্ভব না স্যার। আমি আপনাকে ওইটা তো এক্স্যাক্টলি আপনাকে বাস্তবতা নিরিখে এই জন্যই বললাম যে অ্যাপ্রুভাল একটা ফেজ রাখেন, কাজের একটা ফেজ রাখেন। এখন অ্যাপ্রুভালের ফেজ আপনার তো আইডিয়া থাকা উচিত যে কতদিনে অ্যাপ্রুভাল হবে, কিন্তু ভাই এখানে একটা ঘটনা আছে, যখন আপনার একটা হচ্ছে যে আপনি পারলেন না করতে ঠিক মতন, সেটা একটা ইস্যু। আর যখন ব্যুরোক্রেসির মধ্যে পড়ে, যেটা আমরা লাল ফিতার দৌরাত্ম বলি, আপনি সবকিছু ঠিক করার পরেও এটা অ্যাপ্রুভাল পাইতে পাইতে যখন সময় লাগবে, সেই দায়ভারটা কার কাছে যাবে বলেন? সেটাও কিন্তু একটা ইস্যু চিন্তা করতে সেটা হবে। ঠিক আছে, তবে স্যার আমার এক্সপিরিয়েন্স যেটা মনে হয়, হ্যাঁ যারা হ্যাঁ ডিপিপি তৈরি করে বা যে হ্যাঁ সমস্ত মানে প্ল্যানিং উইং কাজ করে, হ্যাঁ 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 তাদের স্যার মানে স্কিলনেসের একটা বিষয় আছে স্যার। কারণ অবশ্যই, এর তাদের কোনো সন্দেহ স্কিলনেস নাই। না থাকার কারণে স্যার হ্যাঁ এই হ্যাঁ অনেক অনেক জায়গায় নানা সমস্যা হচ্ছে স্যার। না ট্রু, কথা সত্য। তো আমাদের সব দিকই দেখতে হবে যে এদিক থেকে কাজটা ইনপুট কিভাবে যাচ্ছে এবং সেই থেকে আউটপুট কিভাবে আসতেছে।
কাজে এটা দুটো স্টেজে আপনাকে করতে হবে। একটা হচ্ছে অ্যাপ্রুভাল ফেজ, যেটা বললেন যে মেশিনের অ্যারাইভাল থেকে শুরু করে এভরিথিং, আর সেখানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজটা এরপরে যাবে, তার মানে এক্সিকিউশন স্যার। ফেজটা। এবং আমরা যখন বলি, খেয়াল করে দেখবেন যে যখন আমরা প্রজেক্টের অ্যাকশন প্ল্যানে যাই, তখন কিন্তু পরিষ্কার বলা থাকে যে এটা হচ্ছে টোটাল অ্যাকশনে প্ল্যান, এর আগে হচ্ছে প্রিপারেটরি প্ল্যান, আর এরপরটা হচ্ছে অ্যাকশন প্ল্যান। কাজে আমরা এখানে মূলত উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য অ্যাকশন প্ল্যান, নট দ্য প্রিপারেটরি প্ল্যান, বিকজ প্রিপারেটরি প্ল্যানটা কিন্তু একেবারেই ওই R&Dর মতন। প্রিপারেটরি প্ল্যানটা কিন্তু একেবারেই আনসার্টেন, কিন্তু যখন আপনি প্রিপারেশনের আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন এর পরের পার্টটা কিন্তু অনেকটাই থিওরিটিক্যালি সার্টেন হয়ে যায়, এখানে দুটা মিক্স আপ হয়ে যায়। এই জন্য আমরা শুধুমাত্র পরের পার্টটায় যাচ্ছি, কারণ আগের পার্টটা একেবারে কমপ্লিটলি আনসার্টেন, যেটা আপনি বলছেন একটা হচ্ছে আমাদের স্কিলের ব্যাপার, আর একটা হচ্ছে ব্যুরোক্রেসির ব্যাপার, দুইটা মিলায় কিন্তু এখানে জড়িত। আর আমি যে তেজগাঁও ফ্লাইওভারের কথা বলছি, এটা হচ্ছে কাজের শুরু থেকে বলছি, কিন্তু নট অ্যাপ্রুভাল ফেজ। কাজের শুরু থেকে, ওই যে আপনি যেটা বলেন একটু আগে, এখন আমার কথার সাথে মিলাই, যদি আমাদের এখানে যারা কনসালটেন্ট ছিল তারা যদি সেই ডিজাইনটা ভালো করে চেক করতো, তাহলে কি প্রবলেমটা হতো? চিন্তা করে দেখেন তো, কনস্ট্রাকশন করে ফেলার পরে কনস্ট্রাকশন স্যার। যাওয়ার কথা ছিল না। না, ওটা তো যারা যখন ডিজাইন অ্যাপ্রুভাল করছে তখনই হ্যাঁ। তাদের এটা চেক করা উচিত ছিল। এক্স্যাক্টলি, কাজে সেই জায়গাটা তো আমাদের গলদ আছে, প্রচুর গলদ আছে আর কি। এই জন্য জি, স্যার। বলছি, হ্যাঁ গলদ তো আছেই, তার মধ্যে আমরা যেহেতু এই সাইডটা আমরা বলতে পারবো এটা আমাদের কন্ট্রোলে নাই, তাই যেখান থেকে আমাদের কন্ট্রোলে আছে আমরা সেটুক থেকে আমরা বলতে পারি অ্যাটলিস্ট যে ভাই আমাকে কাজটা শুরু হওয়ার পরে আমাকে এইভাবে কাজটা শুরু করতে হবে। কিন্তু বাকিটা তো প্ল্যানিং এর স্টেজ, এটা কিন্তু আর এক্সিকিউশনের স্টেজ না। আমরা এখানে যেটা স্কেজুলিং করছি, দ্যাট ইজ কাইন্ড অফ মানে আপনার প্র্যাকটিক্যাল কাজের স্কেডিউল। কিন্তু যেখানে আপনার প্রিপারেটরি অ্যাক্টিভিটি, প্ল্যানিং ফেজ, এটা কিন্তু এর মধ্যে আসতেছে না। কাজে এটা কিন্তু মূলত স্কেডিউল আমরা বলতেছি ফর দ্য এক্সিকিউশন ফেজ, নট ডিফাইন, নট প্ল্যানিং, অনলি দ্য এক্সিকিউশন ফেজ। হ্যাঁ, ওকে। এখন ছোট্ট একটা কাইন্ড অফ রিয়াল প্রজেক্ট লাইভ দেখি। দেখেন এখানে পার্ট আমরা বলছি কি প্রবাবিলিস্টিক, হতেও পারে নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি কি, তিনটা অপশন দেয়। একটা হচ্ছে অপটিমিস্টিক, মানে আপনি যদি খুবই পজিটিভ হন তাইলে কতদিনে কাজটা শেষ হতে পারে। আপনি যদি নর্মাল মানে চিন্তা করেন যে না এভারেজে এই টাইমে কাজ হওয়া উচিত, সেটা এখানে হতে পারে। আর যদি আপনি একেবারে পেসিমিস্টিক হন, আমার মতন একটা লোক, আমি প্রচুর পেসিমিস্টিক, যে বোধহয় এটা সবচেয়ে ডিলে হবে আমার হাতে, তো তখন আমি এরকম একটা সময়। তার মানে কি, সময় আপনাকে উল্লেখ করতেই হবে, কিন্তু একটা পার্টিকুলার টাইম না, যেটা ডিটারমিনিস্টিক, এটা প্রবাবিলিস্টিক। এই 4 দিনও হইতে পারে, 5 দিনও হইতে পারে, 6 দিনও হইতে পারে, এটাকে আমরা প্রবাবিলিস্টিক বলতেছি। আচ্ছা, তার আগে একটু যদি আমরা বলি যে প্রিডিসিসার শব্দটা, এই প্রিডিসিসার শব্দের অর্থটা কি বলেন তো? প্রিডিসিসার শব্দের অর্থটা কি আপনারা বলতে পারবেন একটু কাইন্ডলি? প্রি মানে কি? পূর্ববর্তী, ইমিডিয়েট পূর্ববর্তী। ইমিডিয়েট পূর্ববর্তীটা আমরা বলতেছি। যেখানে দেখেন আমাদের মনে করেন 5টা টাস্ক আছে, বাট রিমেম্বার এই টাস্কগুলো কিন্তু ABCDF না। এটা হচ্ছে মনে করেন আপনার বাসার ফাউন্ডেশন, তারপর কলাম বিম, ছাদ, তারপরে আপনার এই সিঁড়ি, দরজা, জানলা, ওয়াল, এরকম কাজগুলা। কিন্তু আমরা এখানে ওগুলো লিখতে অনেক বড় হয়, ঝামেলা হয়, এই জন্য ABCD। বাট রিমেম্বার এটা কিন্তু সিকোয়েন্স না কাজের, কাজে সিকোয়েন্স আমরা দিই প্রিডিসিসার দিয়ে। তার মানে কি, এর যেহেতু কোনো প্রিডিসিসার নাই, তার মানে এ হচ্ছে ফার্স্ট কাজ অফ দ্য প্রজেক্ট। এখানে আবারও টাস্কের কথা বলছি আমরা, প্রথম টাস্কটা হচ্ছে এ, তার মানে এর আগে আর কোনো টাস্ক নাই। সিমিলারলি বি এর প্রিডিসিসার কে দেখেন তো, বি এর আগে কে আছে বলেন তো একটু আপনারা এই টেবিলটা দেখে। বি এর আগে কে? না, এই জায়গাটাই ভুলটা করেন না, বি এর আগে কেউ নাই। এই যে এইটা হচ্ছে আগের, এটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু কাজের সিকোয়েন্স না, এটা হচ্ছে কাজের নাম শুধু। কাজে ABCDF দেখে এনে কিন্তু আবার কনফিউজ হয়ে যায় অনেকেই, কাজের সিকোয়েন্স না, এটা কাজের সিকোয়েন্স না, এটা হচ্ছে কাজের নাম সিম্পলি। এখানে আমরা বলছি যে এর আগেও কোনো জব নাই, বি এর আগেও কোনো জব নাই। সি এর আগে কোন জবটা আছে বলেন তো? এ। তার মানে এখানে কন্ডিশন হচ্ছে এ শেষ করলে আমরা সি শুরু করতে পারি। যদিও প্রজেক্ট ম্যানেজমেন্টে আবার বিভিন্ন সফটওয়্যারে কিন্তু আবার এরকমও দেওয়া আছে যে 3টাও আছে, 2টাও আছে। যেমন একটা হচ্ছে এ শুরু করার পরে আমি সি শুরু করতে পারি, অথবা এ শেষ করার পরে আমি সি শুরু করতে পারি, সবই আছে কিন্তু। কাজে আমাদের এখানে যেটা আমরা মূলত দেখতেছি সেটা হচ্ছে এ শেষ করলে আমরা সি শুরু করতে পারি, তার মানে এ কমপ্লিট না হলে আমাদের সি শুরু করা সম্ভব না। সিমিলারলি দেখেন এখানে বলা আছে বি শেষ করলেই, এখানে 2টা বি কিন্তু, মানে বি শেষ করলে আমরা ডিও শুরু করতে পারি, ইও শুরু করতে পারি। বি শেষ করলে আমরা ডিও শুরু করতে পারি, ইও শুরু করতে পারি। আর এফ এর কন্ডিশন বলা আছে আমাদের সি এবং ডি, খেয়াল করেন কমা দেওয়া আছে, সি এবং ডি 2টা শেষ করলে আমরা একমাত্র এফ শুরু করতে পারি। সি একটা হলেও হবে না, ডি না হলে হবে না, আবার ডি হলে সি হলেও হবে না।
না হলে হবে না। কাজে ইউ হ্যাভ টু কমপ্লিট বোথ সি এন্ড ডি টু স্টার্ট এফ। সি এবং ডি দুটা কমপ্লিট হলে আমরা এফ শুরু করতে পারি। এইটুক জায়গা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? একটু কাইন্ডলি বলবেন এই জি স্যার। রিলেশনশিপটা। স্যার আচ্ছা ফাইন। এখন যখন আমরা তিনটা ভিন্ন ভিন্ন টাইম আছে, এটা দিয়ে কিন্তু আমাদের পক্ষে প্রজেক্ট করা সম্ভব না। আমরা কি এটা নিয়ে করব, না এটা নিয়ে করব, না এটা নিয়ে করব। তখন আমরা করি কি ওয়েটেড কাইন্ড অফ অ্যাভারেজ। বাই দ্য ওয়ে, আপনারা যারা পড়াশোনা করে আসছেন আমার চেয়ে অনেক অনেক পরে মনে হয় আপনারা, আমি তো সবার চেয়ে বুড়া আমার কাছে মনে হয় আর কি। সো তারপর আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা কি পার্সেন্টেজ সিস্টেমে পাস করছিলেন নাকি সিজিপিএ তে করছিলেন? আপনারা যখন রেজাল্ট পাইছেন সিজিপিএ না পার্সেন্টেজ? অনার্স জিপিএ যখন স্যার, করছেন? আমরা স্যার জিপিএ তে পাস করছি। আচ্ছা, কেউ Percentage, পার্সেন্টেজে sir. কেউ বোধহয় জিপিএ তে। আচ্ছা আমাকে বলেন তো জিপিএ কিভাবে ক্যালকুলেট করে? এখন তো সবই জিপিএ, জি স্যার। কিভাবে ক্যালকুলেট করে জিপিএটা বলতে পারবেন? জিপিএ এভারেজটা কেমনে ক্যালকুলেট করে জানেন? স্যার আমি ওই সাবজেক্ট মানে টোটাল যে ধরেন 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টের যে গ্রেডিং একটা আছে পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ যে আমি হ্যাঁ, যদি মানে এ প্লাস পাই তাহলে 4, হ্যাঁ ঠিক আছে 4। ওইটার সাথে নাম্বার অফ যে ক্রেডিট স্যার। এক্স্যাক্টলি। তাইলে আপনি যে গ্রেডটা পাইছেন সেটার সাথে নাম্বার অফ ক্রেডিটটা গুণ ক্রেডিট করে গুণ করে যতগুলো তারপর আছে total সব দিয়ে- যোগ করতে জি হবে, স্যার, জি স্যার। আর পরে টোটাল ক্রেডিট আওয়ার দিয়ে ভাগ করে দিতে হবে। গ্রেট, থ্যাংক ইউ। এইখানে আমরা তাই করতে পারি। এখানে আমরা কি করি যে দেখেন ওয়েট নিব, কি ওয়েট সেটা একটু পরে বলতেছি। অপটিমিস্টিক আমরা ধরতেছি এ, মোস্ট লাইকলিকে বলতেছি এম, আর প্রবাবিলিস্টিকে পেসিমিস্টিকে বলছি বি। তখন আমরা যেটা করি কি এর মধ্যে থেকে এই ধরনের একটা রেজাল্ট আমরা নিয়ে নেই। কিরকম? এ কে আমরা 1 টাইম ইম্পর্টেন্স দেই, এম কে 4, যেহেতু মোস্ট লাইকলি এটাকে 4 গুণ ইম্পর্টেন্স দেই, আর এটাকে 1 গুণ ইম্পর্টেন্স দেই। তাহলে এটা 1, এটা 4, এটা 1, যোগ করলে কত হয় টোটাল? 1, 4 আর 1 ছয়। যোগ করলে কত হয়? 6 দিয়ে ছয়। 6 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখন আপনার যদি মনে হয় যে না অপটিমিস্টিক আমি একটু জোর বেশি দিব, আপনি এখানে 2 বসাইতে পারেন, তখন এখানে 7 হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বাট এটা আপনার প্রজেক্ট টু প্রজেক্ট কিন্তু ভেরি করবে যে আপনি অপটিমিস্টিকে বেশি জোর দিবেন, না মোস্ট লাইকলিতে বেশি জোর দিবেন, না পেসিমিস্টিকে বেশি জোর দিবেন। ইউজুয়ালি আমরা মোস্ট লাইকলি যেহেতু বলি এই জন্য জোর বেশি দেই, এবং স্ট্যান্ডার্ড হচ্ছে 4 গুণ জোর দেওয়া কম্পেয়ার টু অপটিমিস্টিক এন্ড পেসিমিস্টিক। বাট এগেইন আপনার উপর ডিপেন্ড করবে। আপনি বলেন যে না এটা হওয়ার সম্ভাবনাটাই বেশি, পেসিমিস্টিকটা হওয়ার কম, কাজে আপনি এখানে একটু বাড়াই দিতে পারেন ওয়েটেজটা। এখানে 2a দিতে পারেন, 4m দিতে পারেন, নিচে 7 দিয়ে ভাগ করতে পারেন, অথবা 2a দিয়ে 3m দিয়ে 1 দিয়ে 6 দিয়ে ভাগ করতে পারেন। তার মানে আপনি যত ওয়েটেজ দিবেন যোগফল দিয়ে ভাগ দিবেন। তাতে কি হচ্ছে এই 3টা টাইম মিলে আপনার একটা টাইম হয়ে যাচ্ছে। এটা কি বোঝা গেছে? একটু বলবেন প্লিজ। যে 3টা টাইম জি, থেকে স্যার। আমরা জাস্ট একটা টাইমে নিয়ে আসতেছি। ঠিক আছে জি, প্লিজ কোনো কোশ্চেন প্লিজ। আচ্ছা এবার আমাকে বলেন তো এইটা করলে প্রথমটা রেজাল্ট কি আসবে? করতে হবে না, না করে বলবেন। এই ফর্মুলায় এর যে 3টা টাইম আছে, অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক, 3টা টাইম আছে। অঙ্ক না করে বলেন তো এটার রেজাল্ট কত আসবে? 0 না 0 তো আসতেই পারে না, 0 কেমনে আসবে? 5 3টা টাইম আছে তো। কত আসবে? 5 স্যার 5 5 এক্স্যাক্টলি। কারণ কি আমি ইচ্ছা করে কিন্তু এভাবে সংখ্যাগুলো দিছি ইজি ওয়েতে। দেখেন 4, 5, 6 আপনি যত দেন না কেন এটা কিন্তু এটা যেহেতু আমরা এটা সমান দিছি, এটা সমান দিছি, মাঝখানটাকে যাই দিই না কেন আমার যেটা আছে সেটাই আসবে। দেখেন এই জন্য আমি কিন্তু 4, 5, 6, 3, 4, 5, 5, 6, 7 এটা কিন্তু এমনি যে দিছি এটা করার জন্য, কিন্তু আপনাদের রিয়েল লাইফে কিন্তু এটা আসবে না। এটা আপনার চিন্তা ভাবনা থেকে আসবে। অপটিমিস্টিক কয়দিন হতে পারে, মোস্ট লাইকলি কয়দিন হতে পারে, পেসিমিস্টিক কয়দিন হতে পারে। তো এইভাবে যেটা আমরা করি দেখেন, তখন আমরা এই সিপিএম এর যে টেবিলটা আছে এরকম একটা টেবিল পেয়ে যাই। এখানে একটাই টাইম দেখেন, এই যে 5, তারপর 4, তারপর 6, ওই যেখান থেকে আসছিলাম এখান থেকে আমি এভাবে বসাইছি 5, 4, 6, 2, 5, 8, 5, 4, 6, 2, 5, 8। সো যখন আমরা পার্ট করব, প্রবাবিলিস্টিক জিনিস করব, তখন আমাদের 3 রকম টাইম থাকবে। ওটা থেকে আমরা কনভার্ট করে আমাদের পছন্দ মতন ফর্মুলা দিয়ে কনভার্ট করে ওয়েটেড এভারেজ করে আমরা একটাতে নিয়ে আসবো। আর যখন একটাই থাকবে তখন তো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে যদি আমরা দেখি, যে আরেকটা একটু দেখি যে সাকসেসর বলে একটা জিনিস আছে বা ফলোয়ার। প্রিডিসেসর যদি আগেরটা হয় সাকসেসর কি হবে বলেন তো? সাকসেসর বা ফলোয়ার, প্রিডিসেসর যদি ইমিডিয়েট আগেরটা হয় তাহলে পরেরটা। সাকসেসর বা ফলোয়ার কি হবে? পরেরটা। পরেরটা কাজে কোনো প্রজেক্টে প্রিডিসেসর ডিফাইন করা থাকে, কোনো প্রজেক্টে সাকসেসর ডিফাইন করা থাকে। যেমন আমরা যদি এখানে একটু দেখি, দেখেন আমরা বলছিলাম সি এর আগে হচ্ছে এ, তার মানে কি আমরা বলছি এ শেষ করার পরে আমরা সি শুরু করতে পারি। দেখেন এই জিনিসটা কিন্তু এখানে উঠে আসছে।
এ শেষ করার পরে আমরা সি শুরু করতে পারি। আবার যদি আমরা বলি দেখেন আমরা কি বলছিলাম, বি শেষ করার পরে আমরা ডি এবং এই দুইটাই শুরু করতে পারি। তার মানে এটাই আমরা বলছি, বি শেষ করার পরে একই জিনিস ডি আর ই দুইটাই আমরা শুরু করতে পারি। তার মানে আমার যদি প্রেডিসেসর থাকে তাইলে একরকম, সাকসেসর থাকে ঠিক অপোজিট হয়ে যাবে, আর কিছু না। প্রেডিসেসর থাকলে একরকম হবে, সাকসেসর থাকলে ঠিক অপোজিট হয়ে যাবে। প্রেডিসেসর হচ্ছে অমুকটার আগে অমুক। যেমন আমরা যদি বিল্ডিং এর ক্ষেত্রে বলি, আমরা কি বলি যে প্রেডিসেসর বলতে বলবো একতলার কলাম তোলার আগে আমাকে ফাউন্ডেশন এবং গ্রেড বিম করতে হবে। আবার উল্টাভাবে বলতে পারি ফাউন্ডেশন গ্রেড বিম করার পরে আমার একতলা কলাম করতে হবে, সেম জিনিস, কিন্তু কেউ আগে ডিফাইন করে বলে, কেউ পরে ডিফাইন করে বলে। ইটস কমপ্লিটলি আপ টু ইউ। এটার কোনো বাধ্যবাধকতা নাই যে এটা আগেরটা বলতে হবে অথবা পরেরটা বলতে হবে। পরেরটা বললেও যা হবে, আগেরটা বললেও কিন্তু তাই হবে, যে কোনো একটা। যে কোনো একটা। কাজেই যে কোনো একটা বললেই আপনাদের হবে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ বলেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা তো ধরেন সিনিয়র বলবো, অনেক অভিজ্ঞ মানুষজন, আপনাদেরকে তো আর ক্লাস স্টুডেন্টের মতন বলতে পারি না, বাট তারপরও একটা কথা আমি সবসময় ক্লাসে বলি, এটা আপনাদেরকে জাস্ট এমনি বলতেছি, যে আমি সবসময় ক্লাসে প্রথম দিনই বলি স্টুডেন্টদেরকে যে দেখো, তোমাদের কোশ্চেন করা উচিত, যে কোনো সময় কোশ্চেন করবা, যে কোনো কিছু কোশ্চেন করবা। এবং তখন আমি একটা কথা বলি, এবং আপনারা এটা শুনে আসছেন, এটা আপনার অভিজ্ঞ মানুষ, আপনারা শুনে আসছেন, বলেন তো কোনো কোশ্চেন না থাকার দুইটা মিনিং আছে, কি কি মিনিং বলেন তো? হয় সবই বুঝছে, না হয় কিছুই বুঝে না। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হয় সবই বুঝে গেছেন, নাইলে কিছুই বুঝেন নাই। এখন আমাকে একটু বলেন তো, দুনিয়ার কোনো মানুষের পক্ষে কি সবই বুঝে যাওয়া সম্ভব? স্যার সম্ভব স্যার। যেমন সবকিছু বুঝে যাওয়া তো- আপনার, হ্যাঁ, টিচার যদি ভালোভাবে বিবৃত করতে পারে, তারপরও ভাই এটা সম্ভব স্যার। সবকিছু বুঝে যাওয়া কারো পক্ষে দুনিয়াতে সম্ভব না। কাজে মাঝে মাঝে কিছু কোশ্চেন না করলে তখন আমার কিন্তু প্রথম পোর্শনটা ধরবো না, তখন আমার মনে হবে সেকেন্ডটা ইম্পর্টেন্ট, যে কিছুই বুঝি নাই। কাজে একটু কোশ্চেন করেন, তাহলে মনে একটু ভালো লাগবে যে না কিছু মনে হয় বুঝতেছেন। সব বোঝার দরকার নাই, কিছু বুঝলেই গুড এনাফ। এবং আমি যখন এমনিও পড়াই স্টুডেন্টদেরকে, যখন আমি বলি যে ভাইরে তোমাদেরকে যা পড়াইতেছি বইতে, এ যদি 5% তোমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাইতে পারো, তাইলে আমি হ্যাপি। আর আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমি জানি না আপনারা স্বীকার করবেন কিনা, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের টিচাররা এইভাবে শিখায় দেন যে বইয়ে যা আছে এটা ধ্রুব সত্য, এর বাইরে কোনো কিছু নাই। যখন গিয়ে প্র্যাকটিক্যাল লাইফে পড়ি, আমরা দেখি যে বইয়ের সাথে মিল নাই, ঘটনাটা কি? আমরা তখন বলি যে না, বইয়ে যা আছে ঠিক, তোমার প্র্যাকটিক্যালটা তুমি বইয়ের সাথে মানে সামহাও মার্চ করাও। ঘটনা হওয়া তো তার উল্টা। ঘটনা হচ্ছে প্র্যাকটিক্যাল যা সিচুয়েশন আছে, থিওরিটাকে নিয়ে সেটার সাথে মার্চ করাও, করায় দেখো তোমার থিওরি কিভাবে তোমার কাজে তুমি কাজে লাগাইতে পারবা। কিন্তু তুমি যদি সেখানে খালি চিন্তা করো আমি নিউটনের ল পড়ে আসছি, এটা এখানে কাজ করে না কেন, তাহলে কিন্তু জীবনে প্রবলেম সলভ হবে না। বরং তুমি দেখো যে তোমার বইয়ের থিওরিটা প্র্যাকটিক্যালি কিভাবে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, তোমার ওইখানে তুমি কিভাবে মোল্ড করে কাজে লাগাইতে পারো। এই জিনিস কি আপনারা স্বীকার করেন না করেন না, কি মনে হয় আপনাদের কাছে? আপনাদের মতামতটা চাচ্ছি আমি। স্যার স্বীকার করি স্যার। আমি যদি বই চিন্তা মাথায় রেখে সব সারা জীবন কাজ করতে চাই, পারবেন না আপনি। কারণ প্রত্যেকটা থিওরি, দুনিয়ার প্রত্যেকটা থিওরির কিছু অ্যাজাম্পশন আছে। আপনি সেই অ্যাজাম্পশন গেলে প্র্যাকটিক্যাল কোনো কাজ হবে না, কারণ প্র্যাকটিক্যাল অ্যাজাম্পশন দিয়ে চলে না। কাজে ওইখানে ওই প্র্যাকটিক্যাল অ্যাজাম্পশন গুলাকে ইনকর্পোরেট করে থিওরি কিভাবে মডিফাই করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। কাজে মাথায় রাখবেন যে সবসময় চেষ্টা করবেন থিওরিটাকে নিয়ে প্র্যাকটিক্যালের সাথে মেলানোর জন্য, প্র্যাকটিক্যালটাকে নিয়ে থিওরির সাথে মিলাবেন না। থিওরিকে নিয়ে রিয়েল লাইফের সাথে আপনি মিলাবেন যে হ্যাঁ আমার এই প্রবলেম, এখন থিওরি আমাকে কিভাবে হেল্প করতে পারে। আরেকটা জিনিস আমি জানি না, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, অন্য সাবজেক্টের ব্যাপারে যদি পড়িনি আমি বলতে পারবো না, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, কিন্তু আনফরচুনেটলি সবাই ভাবে ইঞ্জিনিয়াররা বোধহয় ম্যাথে খুব ভালো। আনফরচুনেটলি ইঞ্জিনিয়াররা, সরি টু সে, ম্যাথে অতি খারাপ। এর কারণটা কি বলতে পারবেন? আমরা মনে করি আমরা ম্যাথ জানি, আসলে আমরা ম্যাথ জানি না। কারণটা কি জানেন? এনিওয়ান? আমরা মনে করি যে আমরা ম্যাথ জানি, কিন্তু আমরা ম্যাথ জানি না। এটা হচ্ছে সো এই জন্যই আমাদের এখানে যেটা করি আমরা, আমি যে ম্যাথ করে আসছি সারা জীবন, বিশ্বাস করবেন আমি ম্যাথ মুখস্থ করছি। আমি জানি না আপনারা কিভাবে করছেন, বাট আমি ম্যাথ মুখস্থ করছি, ম্যাথ মুখস্থ করে আমি পাশ করে আসছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি ম্যাথ মুখস্থ করে পাশ করে আসছি। আমার মনে আছে যে থার্ড ইয়ারে আমি খুব কঠিন দুটা সাবজেক্ট পড়ছিলাম, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ফুরিয়ার সিরিজ।
আমি পরীক্ষার দিন কারোর সাথে কথা বলিনি, পরীক্ষার দিন আমি যাইতাম হলে আড্ডা মারতাম, তারপরে পরীক্ষা হলে যাইতাম। আমি সেদিন আমি বাসায় থাকতাম যদিও, আমি কারোর সাথে কথা বলিনি। কেন? আমার ভয় হয়েছে কথা বললেই বোধহয় আমি সব ভুলে যাব। এই জন্য যা আসছে হড়গড় করে সমস্ত ফর্মুলা লিখা, থিওরি লিখা বাসায় দিছি। যখন আমার হায়ার স্টাডি করতে গেলাম, আমার বস আমাকে বললো তুমি কি ফুরিয়ার সিরিজ করে আসছো? আমি হ্যাঁ বস করে আসছি। কয় ল্যাপ্লাস করছো? আমি বলছি, হ্যাঁ করছি। তো ভালো করে করছো? আমি বলি, দেখো ট্রান্সক্রিপ্ট আছে, সব মার্কস দেখো, সব ভালো আছে। কয় তাইলে এখন করো। আমি বললাম কি করবো? আমি বলছি বল অ্যাপ্লাই করো, তোমার এটা আমার প্র্যাকটিক্যাল কাজে অ্যাপ্লাই করো। আমি বলি, তা তো আমি জানি না। আমি শিখছি কিভাবে লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড প্রুভ করে, কারণ আমি কোনদিন শিখি নাই যে এই অঙ্কটা কিভাবে কাজে লাগাবো প্র্যাকটিক্যালে। জি স্যার। আমাকে আবার নতুন করে ম্যাথ করতেছে, বিলিভ মি, এ বুড়া বয়সে গিয়া। বলছে তুমি তো ম্যাথ জানো না, তুমি ম্যাথ মুখস্থ করছো কিন্তু শিখো নাই। তার মানে Exactly, ম্যাথ স্যার। তখনই তুমি শিখতে পারতা যদি তুমি জানতা যে এই Apply করতা, ম্যাথটা তোমার application। প্র্যাকটিক্যালে কিভাবে কাজে লাগাবা। তুমি তো প্র্যাকটিক্যাল জানো না, সো তোমাকে এখন আবার শিখতে হবে। এবং বিলিভ মি, আই হ্যাড টু লার্ন এগেইন। তখন আমি শিখলাম যে ম্যাথ আসলে থিওরিটিক্যাল না, ম্যাথ আসলে প্র্যাকটিক্যাল। সরি, অনেক উল্টাপাল্টা কথা কই, তারপরও বলি আর কি, এটা আপনাদের সাথে দুঃখের কথা শেয়ার করি। এনিওয়ে, এখন স্যার। দেখেন আমরা এই যে প্রিডিসেসর বলতেছি, এখন আমরা কি করব? এটা দিয়ে নেটওয়ার্ক, আমরা শুরুতে বলছিলাম নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্ক ডেভেলপ করব। তাইলে এখন 6 জন দৌড়াচ্ছে, এর আগেও কেউ নাই, বি এর আগেও কেউ নাই। এটা আমরা এখানে নিয়ে নিচ্ছি আমাদের এই টেবিলটা, সরি। এই 6 জন এটা কি আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ছোট করে রাখছি কারণ আমার জায়গা দরকার এখানে। এটা কি জি, দেখা স্যার। যাচ্ছে? দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, দেখেন এর আগেও কেউ নাই, বি এর আগেও 6 জন দৌড়াচ্ছে, কিন্তু এর আগেও কেউ নাই, বি এর আগেও কেউ নাই। তাহলে এ আর বি এর ডেজিগনেশনটা কি, পজিশনটা কি দৌড়ে? এর আগেও কেউ শেষ করতে পারে নাই, বি এর আগেও কেউ যাইতে পারে নাই। তাহলে এই দুজনের পজিশনটা কি? প্রথমে আসবে। প্রথমে আছে, দুজনই প্রথমে। এইবার আমরা একটা কথা বলি, আপনার 6 তলা বিল্ডিং, আমরা বলছি 6ষ্ঠ তলাটা আগে তোলা যাবে না, সিকোয়েন্স তুলতে হবে, তুলে ফেলেন। আপনি নিচ থেকে সিকোয়েন্স অনুযায়ী একতলা কলাম বেম ছাদ, দোতলা কলাম বেম ছাদ সিঁড়ি করে বিল্ডিং এর স্ট্রাকচারটা কমপ্লিট করে ফেলেন। এইবার যদি আমি বলি যে আমি নিচতলা গুলায় থাকবো না, আমি 6 তলায় বাসা বানায় ওয়াল করে দরজা জানলা করে 6 তলায় থাকবো, পারবো কি পারবো না, কি মনে হয়? পারবো। পারবো, কারণ স্ট্রাকচার আমার দাঁড়া করা গেছে। এখন কি দেখেন তো, আমি কি একতলার ওয়ালের কথা বলতেছি, আমি কি একতলার ওয়াল তোলা ছাড়া দোতলার ওয়াল তুলতে পারবো না পারবো না? পারবো। স্যার পারবো। এখন তো দেখেন একতলা তো সবই পার্কিং এর জন্য খোলা থাকে, কোথাও ওয়াল থাকে না, দোতলা থেকে ওয়াল শুরু হয় কিন্তু সব বিল্ডিং এ। জি স্যার। এখন যদি আমি মনে করি যে হ্যাঁ একটা ওয়াল তুলতে মনে করেন তার মানে কি আমি একটা ওয়ালের একটা উপরে আরেকটা ওয়াল ডিপেন্ডেন্ট না, আমি যেটা ইচ্ছা করতে পারি, একসাথেও করতে পারি। এখন মনে করেন আমার একটা মিস্ত্রি এক এক তলার ওয়াল তুলতে হি টেক্স 5 days, ধরে নিচ্ছি 5 দিন সময় নেয়। এই 5 দিন সে যদি 5টা ফ্লোর করে ধরেন, তাহলে একজন মিস্ত্রিকে আমি দিলাম তুমি 2, 3, 4, 5, 6 5টা তলা আমার ওয়াল তুলবা, প্রতি তলায় সে সময় নেয় 5 দিন। তাহলে 5টা তলা কয়দিন সময় নেবে? 5টা তলা কয়দিন সময় নেবে? 25 দিন। 25 দিন সময় নেবে। আচ্ছা, কিন্তু আমি যদি দোতলায় একজন, 3 তলায় একজন, 4 তলায় একজন, 5 তলায় একজন, 6 তলায় একজন, 5 জন মিস্ত্রি 5টা তলায় প্যারালি দেই, কেন? আমার একটার উপর একটা তো ডিপেন্ডেন্ট না, সবাই একসাথে কাজ করতে পারবে। দরজা আনলা সব তলায় একসাথে লাগানো যায়, গ্রিল সব তলায় একসাথে লাগানো যায়। এখন আমাকে বলেন তো, তাহলে যদি 5 জন মিস্ত্রিকে 5টা তলা দেই, কয় দিনে কাজটা শেষ হবে? 5 5 দিন। দিন 5 দিন। 5 দিনে। বাজেটের কি ঘটনা হবে বলেন তো? বাজেট কি বেশি লাগবে না কম কম লাগবে? লাগবে, কম লাগবে কেন কম লাগবে? স্যার বেশি লাগবে স্যার, কারণ 5টা লোক হায়ার করতে। কেন বেশি লাগবে? একই সমান লাগবে। একই সমান, কারণ আমার 25 ম্যান ডেজ না, এখানে 1 ম্যান ইন্টু 25 ডেজ, আর ওখানে 5 ম্যান ইন্টু 5 ডেজ, দুইটাই তো 25 ম্যান ডেজ। জি জি জি। তাহলে যদি আমার সমান বাজেট যায়, 5 দিনও করা যায় 25 দিনও করা যায়, আমি কোনটা প্রেফার করব? 5 দিনে। 5 5 দিনে দিন করবো। ডেফিনেটলি। তার মানে যেটাই ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, একটার সাথে একটা সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ নাই, একটার পরে একটা, একটার আগে একটা, এরকম কিছু নাই, এগুলো কিন্তু আমরা প্যারালি করতে পারি। এই জন্য সবসময় আমরা দেখবো যেটাই পসিবল সেটা আমরা প্যারালি করতে পারবো। কাজে এ আর বি আমরা প্যারালি শুরু করতে পারি। আচ্ছা, এর পরে জানি কোনটা আমরা বলছিলাম, এ শেষ করার পরে কোনটা? এ শেষ করার পরে আমরা কোনটা শুরু করি? সি সি ডি। শুরু করি, সি। আর বি শেষ করার পরে কোনটা শুরু করি? ডি, ডি এবং ই দুইটা। দুইটা, আমরা বলছি দুইটা যেখানে পসিবল প্যারালাল করে ফেলবো। আর এফ এর কন্ডিশন কি ছিল? সি আর ডি দুটো ডান। ডি দিয়ে শেষ করে সি মিলায় ডি শেষ দুইটা করে শেষ করে তারপরে এফ, দ্যাটস ইট। আমার প্রজেক্টের প্ল্যান কিন্তু আমি করে অ্যাক্টিভিটির, কিন্তু আবারও বলছি দেখেন কথা লেখা আছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি গুলা কি হবে আমি কিন্তু সাজায় ফেললাম। কিন্তু আপনারা খুব বেসিক একটা কোশ্চেন করি, একদম ফিজিক্সে পড়ে আসছেন, ইলেকট্রনিক্স যখন পড়ছেন ফিজিক্সে,
ছোটখাটো সার্কিট যখন পড়ছেন, সার্কিট যদি ওপেন থাকে লাইট জ্বলে? আপনার সুইচ যখন অন অফ থাকে তার মানে সার্কিট যখন ওপেন থাকে তখন কি লাইট জ্বলে? জ্বলে না কিন্তু। আপনার কিন্তু সুইচটা অন করতে হয় যেন সার্কিটটা কমপ্লিট হয়। কাজে এখানে কিন্তু সার্কিটটা ওপেন আছে। আমরা কি করব? দুইটা ডামি সুইচ দিয়ে, ডামি অ্যাক্টিভিটি দিয়ে সার্কিটটাকে ক্লোজ করে দিই। দ্যাটস ইট। আমার সার্কিট কিন্তু ক্লোজ হয়ে গেল। এখন এইটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট নেটওয়ার্ক আমরা তৈরি করলাম টু শো দা সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ বিটুইন অল দ্য অ্যাক্টিভিটিস। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলবেন প্লিজ। এনি কোয়ারিজ, এনি কোশ্চেন? স্যার আমার একটা জায়গা একটু ক্লিয়ার হয় স্যার। বলেন। এই যে স্যার এই যে আমরা প্রথম টাস্ক ও বি এ বি সি ডি ই এফ আছে না স্যার? জি। এই যে স্যার পিটি স্যার এখানে কিন্তু স্যার এই পরপর যে দুটো লাইনে কিন্তু স্যার এর রয়েছে ফাঁকা। হ্যাঁ আচ্ছা আমি বলি আবার আমার বলছি। স্যার এইখানে এটা প্রথম কথা হচ্ছে ABCD এ ভুলে যান আপনি। আচ্ছা মনে করেন প্রথমটা দিলাম হচ্ছে 3 তলার ফাউন্ডেশন, 3 তলার কলাম। পরেরটা দিলাম হচ্ছে 2 তলার কলাম। থার্ডটা দিলাম হচ্ছে 1 তলার কলাম। এটা কি সিকোয়েন্স হবে? স্যার হয় নাকি স্যার এটা? হয় না। তার মানে কি এই অ্যাক্টিভিটি গুলো কিন্তু সিকোয়েন্স না। এই অ্যাক্টিভিটি শুধু নামগুলা বেশি বড় লিখতে হয়, আমি নামগুলা লেখার বদলে এগুলা দিছি। এগুলো কিন্তু শুধুমাত্র কাজের নাম, এগুলো কিন্তু আসলে কোনো কিছু না। এইটা হচ্ছে কোনটার পরে কোনটা। যেমন আমি বলতে পারি ফাউন্ডেশন এবং গ্রেড বিম এই দুটো আমি একসাথে করব। তাহলে ফাউন্ডেশন করে গ্রেড বিম করে ফেললাম, কোনটার আগে কোনো কিছু লাগবে না, দুটো একসাথে করে ফেলতে পারি। এইটা হচ্ছে কন্ডিশন। কাজে মাথায় রাখবেন এ কিন্তু এ না, বি কিন্তু বি না। এ হচ্ছে ফাউন্ডেশন, বি হচ্ছে গ্রেড বিম। এই দুটো আমি একসাথে ঢালা দিয়ে দিলাম, শেষ। ওকে স্যার বুঝতে পারছেন? কাজে ABCD অনেকে কনফিউজ হয়ে যায়, এটা আসলে সিকোয়েন্স না, এটা হচ্ছে কাজের নাম আর কিছু না। নাম লিখতে গেলে অনেক বড় হয়, এই জন্য ABCD দিচ্ছি, আর কিছু না। আচ্ছা এবারে আরেকটা অন্যভাবে কিন্তু আমরা এটা করতে পারি। সরি এটা করতে আসলে জানি না, ক্যামেরা জানি চলে আসে, ঠিক করে দিতে হবে। আরেকটা অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আপনার আমরা এর আগে বলি অ্যাক্টিভিটি অন নোড, এখন আমরা বলি অ্যাক্টিভিটি অন অ্যারো। অ্যারোটা কি? একটু আগে দেখেন আমরা কিন্তু অ্যাক্টিভিটি গুলা বলছিলাম এই বক্সের মধ্যে, জাংশনের মধ্যে, আর এখন আমরা দেখাবো অ্যাক্টিভিটি অ্যারোর মধ্যে। আমরা এর পরের যে কাজগুলো করব ওগুলা এটা লাগবে বলে আপনাদেরকে দেখা দিচ্ছি। মনে করেন আমরা কি বলছিলাম দেখেন A আর B, এখন একটু আগে ডিফারেন্সটা দেখেন, আগে A আর B ছিল বক্সের মধ্যে, এখন কিন্তু A আর B চলে আসছে, খেয়াল করছেন অ্যারোর মধ্যে, দেখছেন এটা চলে আসছে অ্যারোর মধ্যে। এবার আমরা A এর পরে C দিচ্ছি, সরি এটা আগে কেমন জানি হয়ে গেছে। আবার B এর পরে D আর E দুটেই আসে কিন্তু, কাজে একটা C আর D মিলে F এ আসে, আর একটা কিন্তু এখান থেকে চলে যায় ডাইরেক্ট শেষে। এটা একটু কমপ্লিকেটেড, এটা কম্পেয়ার টু আগেরটা। এটা যেমন আগেরটা একদম পরপর হিসাব করে আপনি সুন্দর বসাই দিতে পারেন, এটা কিন্তু একটু কমপ্লিকেশন আছে, বাট আমাদের তারপরও করতে হবে, এখানে কিছু ডামি আসে, তো এই জন্য এটা একটু কমপ্লিকেটেড। এইটা আপনার না বুঝলেও চলবে, বাট পরের গুলো যখন দেখাবো তখন এটা ইজিয়ার হবে। বাট এইখানে আমরা যেটা খালি দেখাচ্ছি সেটা হচ্ছে যে অ্যারোগুলোর উপরে ABCDF মানে অ্যাক্টিভিটি গুলো অ্যারোগুলোর উপরে আছে, এই জন্য বলা হচ্ছে অ্যাক্টিভিটি অন অ্যারো। এটা আমাদের লাগবে আরেকটা কাজ করার সময়, বাট এখন আমরা ওই অ্যাক্টিভিটি অর নোট দিয়ে কাজটা করবো বাকিটা। দেখাই দিলাম যে এটা এখন লাগবে আর এটা কিছুক্ষণ পরে লাগবে, সেটা আমরা পরে আসি। সো এইখানে এইটা আমি একটু এটা আপনার দরকার নেই, এটা ঝামেলার জিনিস আপনার দরকার নেই, আমি ঝামেলায় যাবো না পারতেন। এইখানে আমরা চলে আসি প্রথমটায় আবার। আচ্ছা বাই দা ওয়ে আমাদের ঠিক 10টা বাজে এখন, আমরা যদিও 9টা সোয়া 9টায় শুরু করছিলাম, 10টা বাজে 50 মিনিটস হয়ে গেছে। আপনারা কি অলরেডি বোর্ড হয়ে গেছেন না বোর্ড হননি বলেন? বোর্ড কি হয়েছেন না বোর্ড হননি? হয়নি স্যার। আমরা কি কন্টিনিউ করব আরেকটু? আর 1 ঘন্টা পর পরে স্যার 5-7 মিনিট একটু ব্রেক থাকবে। না আমি সেটাই ওনাদেরকে জিজ্ঞেস করতেছি, আমরা কি যাব ব্রেকে নাকি একটু কন্টিনিউ করব? 5-7 মিনিট করে স্যার ব্রেক থাকবে। 10 মিনিট দেন স্যার, মিনিমাম 10 মিনিট। না আমরা বলছি আমরা কি এখনই যাব না একটু পরে যাব? 10 মিনিট পর যান। 10টায় স্যার দিলে ভালো হয়। 10টায় দিই তাই না? 10টায় দিই, ঠিক আছে ফাইন। তাহলে দেখেন তো আমাদের এখানে এই যে বক্সগুলো আছে, এই বক্সগুলোর প্রত্যেকটার কর্নারে আমরা কিছু সংখ্যা লিখব। যেমন ইএসটা হচ্ছে আপনাদের আর্লিয়েস্ট স্টার্ট, আর ইএফটা হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ। আমরা এক্সাম্পল দিই আর্লিয়েস্ট স্টার্ট। বলেন তো আপনি বসে আছেন, আপনার হাতে কোনো কাজ নাই, হঠাৎ করে একজন বলল ভাই আমাকে এই কাজটা করে দেন। আর্লিয়েস্ট কখন আপনি কাজটা করা শুরু করতে পারবেন? একজন বললেন যে ভাই আমাকে কাজটা করে দেন, আর্লিয়েস্ট পসিবল কখন আপনি কাজটা শুরু করতে পারবেন বলতে পারবেন?
আর্লিয়েস্ট পসিবল আপনার জন্য আর্লিয়েস্ট পসিবল কোনটা? আপনি কিন্তু বসে আছেন, কোনো কাজ নাই হাতে, হাতের এখন হঠাৎ সাথে করে শুরু এসে করা। বললেন সাথে সাথে আপনি শুরু করতে পারবেন। এই মুহূর্তটাকে আমরা বলি জিরো। আপনি এই মুহূর্তে জিরো মুহূর্তে শুরু করতে পারবেন। আর স্টার্ট কিন্তু ডামি অ্যাক্টিভিটি, খেয়াল আছে, স্টার্ট কিন্তু ডামি অ্যাক্টিভিটি। আপনাদের আমি একটু রিকোয়েস্ট করব, এই টেবিলটাকে আপনাদের কাছে সামহাও, আচ্ছা আমি একটু চেষ্টা করি, আমি একটা কাজ করি, একটু 1 মিনিট আমাকে সময় দিন। টেবিলটা না নিয়ে আসলে পরে বিপদে পড়ে যাবেন। আমি এই টেবিলটা একটু নিয়ে আসি, 1 মিনিট, এখনই করতেছি। জাস্ট 2 মিনিট ওয়েট করেন, আমি সাইটটা দেখা যাচ্ছে কিনা একটু দেখেন তো, আমাকে একটু বলেন তো সাইটটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার। গুড, তাহলে ওই টেবিলটা আমরা নিয়ে আসছি এখানে, সুবিধা হবে আমাদের। দেখা যাচ্ছে। ওকে ফাইন। তাহলে দেখেন আমরা আর্লিয়েস্ট স্টার্ট বলছি, তার মানে অলওয়েজ আর্লিয়েস্ট স্টার্ট উইল বি জিরো, মাথায় রাখবেন, মাস্ট। এখন আমরা দেখতেছি ডক্টর মামুন আমাকে একটু কোহোস্ট করতে পারবেন, একটু মাইক্রোফোন গুলো সবার অফ করে দিতে হবে। আচ্ছা পারবো আচ্ছা, স্যার, তাহলে ঠিক আছে। আপনারটা অফ তখন একটু- আবার করে দিব স্যার, ঠিক হ্যাঁ আছে হ্যাঁ স্যার? হ্যাঁ, একটু মিউট অল করে আমারটা অন হ্যাঁ করবেন। হ্যাঁ, সবগুলা করে দিলাম স্যার, এখন আপনাকে পোস্ট করে দিই স্যার। আপনাকে তো পাচ্ছি না এখন স্যার। হ্যাঁ পাইছি স্যার, আপনাকে কো-হোস্ট করে দিলাম। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা গুড। এখন আপনারা দেখেন যে স্টার্ট তো একটা ডামি, তার মানে এটা আসলে কোনো অ্যাক্টিভিটি না, এটা হচ্ছে আমরা শুধুমাত্র সার্কিটটা ক্লোজ করার জন্য দিছি। আসলে আমার প্রথম কাজ কোন দুইটা ছিল বলেন তো? আপনার মাইক্রোফোন অন করেই কথা বলেন, আবার অফ করে দিন। আসলে আমার কোন দুইটা সবচেয়ে দরকার ছিল, প্রথম কাজ কোন দুইটা ছিল বলেন তো? এই ওনারা কি আনমিউট করতে পারতেছে মামুন? না পারবে না স্যার, একটু 10-15 মিনিট পরে স্যার, এখন এই তো 10টা আরে না, ওনাদের পারমিশন দিলেই ওই অটো হয়ে যায় স্যার, এটা একদম অফ করে দিছি স্যার। আরে এটা দিলেন কেন? এটা তো দিবেন না, আর ওনাদের কথা বলতে হবে না। আমি বলছি যে ওনারা যখন কথা বলবো ওনারা নিজে এখন পারবে স্যার, কিন্তু ওই ডিস্টার্ব হবে স্যার। জি স্যার। ঠিক আছে, এখন হচ্ছে স্যার। স্যারের কথা শোনা যাচ্ছে না। এবার শোনা যায় আমার কথাটা? জি স্যার। ওকে গুড, মিউট আনমিউটের সমস্যা হয়েছে। আচ্ছা আবারও বলছি, আমাদের প্রথম অ্যাক্টিভিটি কিন্তু ছিল এ আর বি, তাহলে এ আর বি হচ্ছে আমাদের প্রথম, এগুলো আমরা শুরু করতেছি প্রথম জিরোতে। এবার এ ডিউরেশন কত দেখেন তো? এ ডিউরেশন দেওয়া আছে, এই যে দেখেন উপরে দিয়ে রাখছি 5, তাহলে যদি জিরোতে শুরু করি তাহলে শেষ হবে 5-এ। আর আমরা কি বলছি, এ শেষ করার সাথে আমরা সি শুরু করতেছি, তাহলে এ যদি 5-এ শেষ হয় সি শুরু হবে কততে? 5-এই, কিন্তু খেয়াল রাখবেন 6 না, কিন্তু ডিলে করতে পারবো না। আচ্ছা এবার বলেন তো বি এর কয়দিন? আমাদের বি দেখেন এখানে 4 দিন দেয়া আছে, তাহলে বি যদি জিরোতে শুরু হয় শেষ হবে কততে? 4। এইবার আমাকে বলেন বি যখন 4-এ শেষ হবে, বি শেষ হওয়ার সাথে সাথে দুটা কাজ শুরু হচ্ছে, একটা ডি একটা ই, তাহলে বি যদি 4-এ শেষ হয় তাহলে ডি আর ই কততে শুরু হবে? ফ্যান্টাস্টিক। এবার সি এর ডিউরেশন কত? 6 না? তাহলে 6 আর 5 11, আমরা যা যোগ করে যাব যাওয়ার সময়। ডি এর ডিউরেশন হচ্ছে 2, তাহলে 4 আর 2 6, আর ই এর ডিউরেশন দেখেন এখানে 5, তাহলে 5 আর 4
9। 9 আমাকে একটু বলবেন এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা প্লিজ? না স্যার। এনি কনফিউশন প্লিজ? যদি রিপিট করতেন, আমি তো আসলে রিপিট করলে ভালো হয়। আচ্ছা কোনো সমস্যা নেই, রিপিট করতেছি, কোনো প্রবলেম নাই। আমরা কি বলছি যে আর্লিয়েস্ট স্টার্ট হচ্ছে 0 সব সময়, জি স্যার। সব সময় 0। তাইলে আমাদের তো আসলে এ আর বি আমাদের কাজের শুরু, স্টার্ট তো একটা ডামি ছিল, তার মানে আসলে আমরা এ আর বি দিয়ে কাজ শুরু করতেছি। এটা কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে এ ডিউরেশন হচ্ছে 5, দেখেন টাইম দেওয়া আছে 5, জি আমরা স্যার। যোগ করলাম 0 সাথে 5 5, আর ঠিক এ যখন শেষ হবে সাথে সাথে সি শুরু হবে, তাহলে 5 এ শেষ 5 এ শুরু। রাইট। আচ্ছা এবার বি আমরা দেখি 4 দিন, তাহলে বি যদি 4 দিন হয় তাহলে দেখেন আমরা 0 + 4 4, আর বি থেকে শেষ হয়েছে শুরু হয়েছে কিন্তু ডি আর ই দুইটাই একসাথে, কাজে বি যখন আমি 4 এ শেষ করি তাহলে ডি আর ই 4 এ শুরু হয়ে যায়। রাইট স্যার। আচ্ছা এবার সি এর ডিউরেশন কত দেখেন 6, তাহলে 6 আর 5 11, 11 ডি এর ডিউরেশন হচ্ছে 2, তাহলে 4 এ 2 এ 6, আর ই এর ডিউরেশনে 5, তাহলে 5 4 9। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ঠিক আছে স্যার। ওকে স্যার। এবার দেখেন আমরা কি বলছি, সি এবং ডি দুইটা শেষ হলে এফ। এখন সি শেষ হচ্ছে 11-তে, ডি শেষ হচ্ছে 6-এ। আর্লিয়েস্ট পসিবল স্টার্ট কবে এফ এর? 11 খেয়াল রাখবেন আমরা 9 স্যার। না না 9 9 এখানে না এই স্যার, দুইটা থেকে 11 আসছে। তাহলে একটা 6 এর থেকে আসছে, একটা 11 থেকে আসছে। আর্লিয়েস্ট পসিবল স্টার্ট কত হবে? 11 11 হয় না কেন বলেন তো? কারণ দুইটাই শেষ হওয়া লাগবে। কারণটা হচ্ছে আমাদের বলা ছিল সি এবং ডি দুটাই কমপ্লিট করতে হবে বিফোর স্টার্ট অফ এ, তাই না? দুইটাই। তার মানে কি আমার এইটা শেষ হয়ে বসে থাকলে কোনো লাভ নাই। যেমন একটা মার্কারের ক্যাপ বানানো শেষ হয়ে গেছে, বডিটা বানানো শেষ হয় নাই, মার্কার কিন্তু তৈরি হলো না। তার মানে আমাকে যেটা পরে সেটার টাইমটা হিসাবে নিতে হবে, আগেরটা বসে থাকুক, পরের টাইমটা নিতে হবে। ক্লিয়ার? রাইট স্যার। এবারে এফ এর ডিউরেশন কত? 8, যোগ করে দেই 11 8 8 19। 19 এবার খেয়াল করে দেখেন এফ ও লাস্ট, ই এর পরেও কিন্তু আর কিছু নাই, এফ থেকেও আসছে, ই থেকেও আসছে। এখন এফ শেষ হচ্ছে 19-এ আর ই শেষ হচ্ছে 9, দুইটাই কিন্তু প্রজেক্টের লাস্ট কাজ। ই এবং এফ দুইটাই লাস্ট কাজ, এরপর আর কিছু নাই। এখন ই শেষ হচ্ছে 9-এ আর এফ শেষ হচ্ছে 19-এ, তাহলে আমার প্রজেক্টটা শেষ হবে কত দিনে? 19-এ। কারণ আমরা কি বলছি দুইটার মধ্যে যেটা পরে, তো আমরা বলবো যাওয়ার সময় দুইটার মধ্যে যেটা বড় বা পরে সেটা হচ্ছে ডিউরেশন। আর এটা তো ডামি, তার মানে আমরা বলতেছি 19 দিনে আপনি প্রজেক্টটা শেষ করতে পারবেন। এইবার আপনি এখানে সবগুলো টাইম যোগ করেন তো, দেখেন তো কয় দিন হয়। আচ্ছা না স্যার, 15 17 17 আর 22 30 স্যার। 30 দিন। তাহলে দেখেন 30 দিনের প্রজেক্টটা কিন্তু আমরা শেষ করলাম কত দিনে? 19 দিন। এইভাবে আমাকে কিন্তু প্ল্যানটা করতে হয় যে কিভাবে আমি আর্লিয়েস্ট পসিবল টাইমে প্রজেক্টটা শেষ করতে পারি। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ফ্যান্টাস্টিক। এখন আমাদের প্রজেক্টে দেখেন জীবনের সবারই, আপনাদের জীবনের সবারই কিছু ক্রিটিক্যাল টাইম যায় না? মানে কোনো সময় যায় না, জীবনে খুব ক্রিটিক্যাল পর্যায়ে যায়, এরকম কি গেছে কারো যে জীবনের কোনো এক সময় খুব ক্রিটিক্যাল যায়? বিভিন্ন কারণে, ফাইন্যান্সিয়ালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, সোশ্যাল হতে পারে, বিভিন্ন ক্রাইসিস টাইম কিন্তু যায়, ক্রিটিক্যাল টাইম কিন্তু যায়। আমরা এখন দেখব প্রজেক্টের জন্য ক্রিটিক্যাল টাইমটা কি। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই যে আমরা বলছি সিপিএম ক্রিটিক্যাল পাথ মেথড, এই ক্রিটিক্যালটা কি এটা কিন্তু এখন ইম্পর্টেন্ট। এখন আমরা যেটা করব যে প্রজেক্ট আমাদের 19 দিনে শেষ হতে হবে। এখন বক্সের নিচে সংখ্যা দুইটা আমরা কিন্তু রাখবো, আগের ছিল আর্লিয়েস্ট, এখন হচ্ছে লেটেস্ট। মানে আমি ঘুমাইলাম মনে করেন, কিন্তু ঘুমায় আমাকে উঠে কাজ করে যদি আমি দৌড়াইতে পারি, আমরা কি বলছিলাম মনে আছে ওই যে খরগোশ আর কচ্ছপের দৌড়। খরগোশ কি চিন্তা করছে, আমি একটু ঘুমাই নিয়ে আবার কিন্তু ঘুমে যে এসে পড়েছে, এরপর উঠতে পারে নাই, কিন্তু যদি ঘুমায়ও টাইমলি উঠতো তাও কিন্তু কচ্ছপের যাইতে পারতো। সেই সুযোগটা কিন্তু আমার এখানে আছে, কোথাও আছে কোথাও নাই। এইটা আমাকে দেখতে হবে, কোথাও আমি একটু রিল্যাক্স করার সুযোগ আছে, কোথাও রিল্যাক্স করার সুযোগ নাই, এটা আমাকে একটু দেখতে হবে। তো আমাদের প্রজেক্ট কিন্তু 19 দিনে শেষ হচ্ছে, কাজে মাথায় রাখবেন প্রজেক্ট ডিউরেশন যেটা আছে সেটা কিন্তু আর্লিয়েস্ট ফিনিশ স্টার্ট লেটেস্ট ফিনিশ স্টার্টে কোনো পার্থক্য নাই। আমাকে 19 দিন, একটাই কথা আমি বলি, প্রজেক্ট 19 দিনে শেষ করতে হবে, শেষ। এখন একটু চিন্তা করে দেখেন তো, প্রজেক্ট যদি আমাকে 19 দিনে শেষ করতে হয়, এফ কে লেটেস্ট কবে শেষ করলে প্রজেক্ট আমার 19 দিনে শেষ হবে? লেটেস্ট আমার প্রজেক্ট শেষ হবে 19 দিনে, কিন্তু আমাকে এফ লেটেস্ট কবে শেষ করলে
লেটেস্ট কবে শেষ করলে প্রজেক্ট স্টিল 19 দিনে শেষ হবে? স্যার 19 তাহলে 19 কিন্তু কিন্তু এখন দেখেন ইটা একটু চিন্তা করি, ইও কিন্তু লাস্ট কাজ, এবং আমরা বলছি প্রজেক্ট শেষ হবে 19 দিনে, তাহলে ই কে সর্বশেষ কবে শেষ করলে প্রজেক্টটা স্টিল 19 দিনে শেষ হবে? স্যার 19 দিনে এটাও। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। কারো কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে? আচ্ছা, আমরা আরেকভাবে একটু দেখি, যেটা হচ্ছে অঙ্ক করার জন্য সহজের জন্য, এটা হচ্ছে বোঝার, অঙ্ক করার জন্য। আমরা এতক্ষণ স্টার্ট থেকে এন্ডে গেছিলাম, এখন আমরা উল্টা দিকে ফ্লো করি। আমরা ধরে নেই আমরা উল্টা দিকে, মাথার মধ্যে, খাতার মধ্যে না, মাথার মধ্যে উল্টা দিকে ধরে নেই যে আমাদের অ্যারোগুলো আছে উল্টা। তাহলে আমরা যদি এদিক থেকে শুরু করি, দেখেন তো এটা মনে আছে আপনাদের, আপনারাই বলছিলেন 4 যদি শেষ হয়, এখান থেকে 2টা লাইন গেছে, পরে 2টা শুরু হবে কততে? পরেই না? আচ্ছা, এখন দেখেন এদিক থেকে উল্টা 19-এ শেষ হয়েছে, 19 থেকে গেছে 2টা লাইন, তাহলে 2টা শুরু হবে কততে? 19-এ না? 19-এ। এইভাবেও আপনি চিন্তা করতে পারেন, দুইভাবে চিন্তা করতে পারেন। এবার আমরা যাওয়ার সময় যোগ করে গেছি, ফেরার সময় বিয়োগ করে ফিরবো, তাহলে এফ এর ডিউরেশন কত বলেন তো? এখানে আমরা লিখি 8 লাস্টেরটা, তাহলে আমরা 19 থেকে 8 বাদ দিলে 11। এখন দেখেন এই 11 থেকে আবার 2টা লাইন গেল উল্টা দিকে, তাহলে এখানে যদি 11 হয় শেষে, তাহলে এই দুইটা কত হবে? 11ই হবে। এটা কি ঠিক আছে সবার? আচ্ছা, এবার আমরা বিয়োগ করে ফেলি। সি এর ডিউরেশন দেখা যাচ্ছে 6 দিন, বিয়োগ করে দিয়ে 5 দিন হলো। ডি এর ডিউরেশন 2 দিন, তাহলে 11 থেকে 2 বাদ দিলে 9, আর ই এর ডিউরেশন হচ্ছে 5 দিন, তাহলে 19 থেকে 5 বাদ দিলে হচ্ছে 14। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? না স্যার। নাই, গুড। এবার আমরা বলছি কি, এটা যদি 5 হয় তাহলে এখানে কত হওয়া উচিত? 5। এইবার আসি ঝামেলার জায়গায়, একটা 9 একটা 14 দুইখান থেকে বিতে আসছে, একটা 9 একটা 14 দুইখান থেকে বিতে আসছে, এইবার এখানে কত বসবে? 14 স্যার লেটেস্টটা। ভেরি গুড। এখন দেখেন তো, যদি আমি এখানে 14তে শেষ করি, আমি কি ডি কে 9 শুরু করতে পারবো? না না, ওটা 9 হবে। তাহলে আমার যদি এখানে 14 দিই, তাহলে এটাও 14তে শুরু করতে হবে। এখানে 2 হয়ে গেলে 16, এখানে যাবে 16, প্রজেক্ট শেষ হবে 24 দিনে। তার মানে কি, এটা খুব ইজি মাথায় রাখা যে আপনি যাওয়ার সময় যদি আপনার অনেকগুলো থেকে একটায় যায়, সবগুলোর মধ্যে শেষেরটা নেবেন, আর ফেরার সময় যদি অনেকগুলো থেকে একটায় আসে, সবগুলোর মধ্যে আগেরটা নেবেন। তাহলে যাওয়ার সময় বড়টা, ফেরার সময় ছোটটা। মাথায় রাখবেন 9 আর 14 মধ্যে 9। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা বিয়োগ করে ফেলি। এ হচ্ছে 5 দিন, বি হচ্ছে 4 দিন, তাহলে বিয়োগ করে ফেলি। 5 থেকে 5 গেলে 0, আর এখানে 5। এখন আবার আগে সেই একই সমস্যা, 0 5, কোনটা বসবো আমরা? একটা 0 একটা 5, লোয়েস্টটা মানে 0। এই 0টা কোথায় জানি উড়ে গেছে, এটাও 0 হবে। সরি, এটা আসেনি কেন আমি জানি না, কোথায় জানি উড়ে গেছে। ও সরি, এটা নামাইছি যে কোথায় কানে আটকাই গেছে, পিছনে পড়ছে। যাক, তাহলে সরি 0। এখন দেখেন তো, ক্রিটিক্যাল শব্দের অর্থটা কি আসলে বলেন তো? জটিল স্যার। জটিল তো কমপ্লেক্স। ও ক্রিটিক্যাল। আচ্ছা বলি আপনাদের, ক্রিটিক্যাল পেশেন্টদের কোথায় রাখা হয়? আইসিইউতে। কেন? দে নিড এক্সট্রা অবজারভেশন, মানে স্পেশাল অবজারভেশন লাগে। কেন? কারণ তার কারো হয়তো হার্টের সমস্যা, কারো হয়তো লাংসের সমস্যা, কারো হয়তো কিডনির সমস্যা, কারো হয়তো লিভারের সমস্যা। যার যে সমস্যা, সেই অর্গানগুলো তার জন্য খুব ক্রিটিক্যাল। এই অর্গানগুলো যদি আমরা ঠিক করতে না পারি, বাস ভদ্রলোক শেষ। আমার এখানে প্রজেক্টের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে অন টাইম শেষ করা। এখন মনে করেন আপনার বাসা থেকে প্রথম বাসটা ছাড়ে, বাসে যান আপনি অফিসে, প্রথম বাসটা ছাড়ে মনে করেন সকাল 7টায়। আপনার অফিসে যেতে সময় লাগে 1 ঘন্টা, আর অফিসে গিয়ে পৌঁছতে হয় সকাল 9টায়। আবার বলছি, প্রথম অফিস থেকে বাসটা ছাড়ে হচ্ছে সকাল 7টায়, সময় লাগে 1 ঘন্টা, অফিসে গিয়ে রিচ করেন আপনি বাই 9। বলেন তো আপনি আর্লিয়েস্ট কয়টা বাসা থেকে রওনা দিতে পারবেন অফিসে? আর্লিয়েস্ট কয়টা বাসা থেকে রওনা দিতে পারবেন অফিসে? প্রথম বাসটা সকাল 7টায়, যেতে সময় লাগে 1 ঘন্টা, অফিসে পৌঁছতে হবে সকাল 9টায়। আর্লিয়েস্ট পসিবল আপনি কখন বাসা থেকে রওনা দিতে পারেন? 8টায়। লেটেস্ট পসিবল কয়টা রওনা দিলে স্টিল আপনি অফিস ধরতে পারেন? 8টায়। তার মানে 7টার বাস গেলে 7:15, 7:30, 7:45, 8টার বাস আছে। কিন্তু যদি প্রথম বাসটাই 8টায় থাকে, তাহলে আপনার আর্লিয়েস্ট পসিবল স্টার্ট কয়টায়?
স্যার 8টা আটটায় লেটেস্ট স্যার সেটাও 8টা আটটায় কোনো ফ্লেক্সিবিলিটি আছে? না না স্যার স্যার খেয়াল করে দেখেন তো, ওইটা হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশন। কারণ আপনি 8টার বাস মিস করলে আর আপনি অফিস করতে পারবেন না। তাহলে এইখানে দেখেন তো কয়েকটা টাস্ক আছে, 6টার মধ্যে কিছু কিছু টাস্ক আছে যেগুলার উপর আর নিচে সংখ্যাগুলা মানে আর্লিয়েস্ট আর লেটেস্ট কোনো ফ্লেক্সিবিলিটি নাই। বলেন তো কোনগুলা টাস্কগুলা বক্সের উপর নিচে সংখ্যাগুলা সেম? সি তে সি আর এফ ভালো করে দেখে বলেন। ACF স্যার ACF সি Great. এফ দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল পাথ, আর কিছু না। তার মানে কি, খেয়াল করে এবার আমি একটু আসি, যে মনে করেন আপনার এখানে বাই এনি চান্স একদিন ডিলে হইলো, তাহলে এ শেষ হবে 6 দিনে, সি শুরু হবে 6 দিনে, শেষ হবে 12 দিনে, এটা শুরু হবে 12 দিনে, শেষ হবে 20 দিনে, একদিন ডিলে হয়ে গেল, ওইটি ক্রিটিক্যাল। কিন্তু আপনি যদি মনে করেন বি যদি আপনি 0-তে শুরু না করে পঞ্চম দিনেও শুরু করেন, শেষ করবেন 9-এ, এটা 9-এ আসবে 11, স্টিল 11 প্রজেক্ট ডিলে হবে না। তার মানে এই তিনটা অ্যাক্টিভিটি আপনার জন্য ভেরি ভেরি ক্রিটিক্যাল। এই তিনটা অ্যাক্টিভিটির সময় অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারবেন না, কারণ ওগুলার একদিনে ডিলে কারণে আপনার প্রজেক্ট ডিলে হয়ে যাবে। কিন্তু এই তিনটা আপনার সুযোগ আছে কিছুটা ফ্লেক্সিবল হওয়ার, কিছুটা রেস্ট নেওয়ার। যেমন এখানে আপনি 5 দিন রেস্ট নিতে পারেন, এখানে আপনি 5 দিন রেস্ট নিতে পারেন, এখানে আপনি 10 দিনও শুরু করতে পারেন, কারণ অনেক সময় আছে আপনাকে 9 দিনও শেষ করতে পারেন, 19 দিনও শেষ করতে পারেন। এটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি গুলা। এটা কি বোঝা গেছে? জি স্যার আর কারো কোনো কনফিউশন এই পর্যন্ত? আমি আর 2 মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব, এই যে তাহলে এটা শেষ হয়ে যায়। এটার নাম শুনছেন? জি স্যার জ্ঞান স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওভার দ্যাট। এটা কিন্তু আর কিচ্ছু না, টাইম লাইনে সেট করার কিছু না, যেটা আমরা আগের অঙ্কটায় দেখি। যেমন এ ছিল 5 দিন, বি ছিল 4 দিন, এ শেষ হলে সি শুরু করছি, আবার বি শেষ হলে আমরা ডি এবং ই দুটাই শুরু করছিলাম, আবার এফ শেষ হলে আমরা সি শেষ হলে আমরা সি আর ডি পর যেটা পরে সেটা পরে আমরা এফ শুরু করছিলাম। এই ক্রিটিক্যাল পাথ জানি কি ছিল? এসিএফ এখন এখানে কেমনে বলবেন এসসিএফ ক্রিটিক্যাল পাথ বলেন তো? এখানে কেমনে বলবেন এসসিএফ ক্রিটিক্যাল পাথ? মনে করেন আপনি আগেরটা জানেন না, কেমনে বলবেন বলেন তো? না স্যার এখান থেকে তো বোঝা যাচ্ছে না। না বোঝা যাবে যদি আপনি দেখেন এটা লেন্সের সাথে এটা আছে, এটা লেজের সাথে এটা আছে, মিল আছে জি স্যার ঠিক আছে, এটা লেজের সাথে এটা লেজের সাথে, মানে এটা ঠেললে এটাও যাবে, এটা ঠেললে এটাও যাবে। কিন্তু ঘটনা হচ্ছে আপনার যখন 100টা কাজ থাকবে তখন কি এভাবে লেজ লেজ ধরতে পারবেন আপনি? সম্ভব না। কিন্তু কিছু দূর গেলে দেখবেন যে ফিরে আসছেন। আচ্ছা ছোটবেলায় সাপ লুডু খেলছিলেন? মনে পড়ে সাপ লুডুর কথা? জি স্যার জি স্যার ওই 92 থেকে একটা সাপে খাইতো, 3-এ নামাই দিত, মনে আছে? একেবারে স্যার একে 97 তে গেলে একটা খায় নামাই দিত। এরকম অবস্থা হবে আপনার, শেষ পর্যন্ত গিয়ে তার 2টা আগে কাজ হবে, হায়ার লেজ শেষ, আবার ফিরে আসতে হবে। এই জন্য এটা কিন্তু হাতে করতে পারবেন না। বাট দেয়ার আর সো মেনি সফটওয়্যারস অন দিস ওয়ান। আমি যেটা করে অভ্যস্ত সেটা ছিল মাইক্রোসফট প্রজেক্ট। এখন আর করি না, যখন প্রজেক্টে কাজ করতাম বইয়ের সাথে বাংলাদেশ আসার পরেও কিছুদিন প্রজেক্টে কাজ করছিলাম মাইক্রোসফট প্রজেক্ট। তখন আমি 2005-এ আসছি, তো তখন 2003 ভার্সনটা করতাম প্রজেক্টের। বেশ কিছুদিন এটা দিয়ে কাজ করছিলাম, এখন আর কাজ করা হয় না ভাই, খুব একটা বাইরে জন্য ধরা হয় না। বাট দেয়ার আর সো মেনি, ইভেন এক্সেলও আছে, এক্সেসও আছে, তারপর আপনার। বাট মাইক্রোসফট প্রজেক্টটা অনেক ইউজার ফ্রেন্ডলি, ওটা করে আমি খুব মজা পাইছিলাম। আর একটা আইবিএম এর একটা আছে, পি নামে একটা সফটওয়্যার আছে, এগুলাতে আপনি কিচ্ছু করতে হবে না, জাস্ট অ্যাক্টিভিটি গুলা বসাবেন, প্রিডিসেসর বসাবেন, টাইম গুলা বসাবেন, অটোমেটিক সে পুরো চার্টটা করে দিবে। শুধু তাই না, আপনি দেখেন মিটিং কবে হবে, ডেলিভারেন্স কবে, রিপোর্ট কবে, প্রত্যেকটা জিনিস আপনি তৈরি করতে পারবেন। সো মাচ মানে ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার দিস ওয়ান। সো পারলে সফটওয়্যারটা শিখে নিন, খুবই শেখা মানে নিজে নিজে শিখতে খুব ইজি, খুবই ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার। আর কাজ করলে অনেক কাজ করতে পারবেন এটা দিয়ে। আর মাইক্রোসফট এক্সেলও করা যায়, কিন্তু ওখানে অনেক আইকন আপনাকে করতে হবে নিজের প্রজেক্টে, খুব ইজিতে করা যায় কাজটা। দ্যাটস ইট। আমার স্যার এই সফটওয়্যারের নাম কি স্যার? মাইক্রোসফট প্রজেক্ট। মাইক্রোসফট প্রজেক্ট। প্রজেক্টটা খুব ভালো চলে এখন। আবার পি আছে, আবার অনেক প্রফেশনাল সফটওয়্যারও আছে, কিন্তু অনেক সফটওয়্যার আছে। আমি এই দুইটার কথাই মূলত কাজ করছিলাম, প্রজেক্টে বেশি কাজ করছি, পিতে ওরকম করি। আচ্ছা আমরা এখন কতক্ষণের ব্রেকে যাব? 10 মিনিট হলে আপনাদের চলবে না? হ্যাঁ স্যার জি স্যার আমরা ঠিক 10:30টায় ফিরে আসি আবার। ওকে স্যার জি স্যার ঠিক আছে, আপনার সাথে স্যার 10:30। 10টা 21 তো বাজিয়েই গেছে, একটু পরে দেন। আচ্ছা 31 ওকে স্যার আসেন, আমাদের ওদিকে নামাজ আছে আবার পরে। জি স্যার, আবার 12টার পরে নামাজে যাইতে হ্যাঁ হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
হ্যাঁ আব্বা, আসসালামু আলাইকুম।